সো ইন এ নাটশেল, আমরা কোনো সময় আমরা যদি জানি আমাদের কালচারটা, আমরা শুধু ইম্পোজ করার চেষ্টা করব না, এটা কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। যদি আমরা ফিউচারের দিকে তাকাই, আমি 4টা জিনিসের উপর ফোকাস করব। ফার্স্ট অফ অল, স্যার যেটা বলছিলেন যে পিপল নিড অর্গানাইজেশন, অর্গানাইজেশন নিড পিপল। আই থিঙ্ক আমাদের রাইট অর্গানাইজেশনে জয়েন করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। সো রাইট অর্গানাইজেশন, দ্যাট ইজ নাম্বার ওয়ান। আমি যদি আমার ক্যারিয়ারের দিকে তাকাই, লাস্ট 13 বা 14 বছর ধরে আমি অ্যাডিকশনে আছি। গত 13-14 বছরে এটা আমার সম্ভবত রোল নাম্বার 10 আমি যেটা করছি। অর্থাৎ যখনই যেটা সুযোগ এসেছে আমি হাত তুলেছি, আমি করতে চাই। এবং সে জায়গায় গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার চলে আসবে আপনাদের প্রফেশনাল লাইফে, রাইট মেন্টর। সো আমাদের সবার একটা রাইট অর্গানাইজেশন দরকার, রাইট মেন্টর দরকার, যে আপনাকে সে বিলিফটা দিবে যে ইউ ক্যান ডু ইট। সো নো ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন ইজ, ইউ ক্যান ডু ইট। এবং সেখান থেকে কিন্তু আমরা জানতে পারি যে ঠিক আছে, আমি যখন কোনো সিনিয়র রোলে যাব, হাউ টু ডেভেলপ অর গ্রুম মাই সাবঅর্ডিনেট, আমি যার সাথে কাজ করছি সেটা ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় লিডারশিপ নিয়ে অনেক কিছু বলি, তাই না? লিডারশিপ একটা বড় ক্রাইটেরিয়া হলো যে আমি যখন এই রোলটা ছেড়ে দিব, আমার টিম মেম্বার যদি এই পজিশনটা নেয়, আই উইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন দ্য পজিশন, অনেস্টলি স্পিকিং। হোয়েন ইউ বিকাম এ লিডার, এটার জন্য মাথায় না আসে যে আমি এই পজিশনে আজীবন থেকে যাব। আমার এই পজিশনটা ছেড়ে দিতে হবে। এবং সবচেয়ে ভালো সাকসেস স্টোরি যেটা হবে যে আমার ডাইরেক্ট রিপোর্ট যদি এই পজিশনটা নেয়, সেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সো আমি যেটা বললাম, যে রাইট মেন্টর, রাইট অর্গানাইজেশন। আমি তো পার্সোনাল ফ্রন্টে যাব। পার্সোনাল ফ্রন্ট যদি বলি, আমি দুটা ইংরেজি ওয়ার্ড ইউজ করবো, একটা হাম্বল, একটা রেলিভেন্ট। সো আমি প্রথমে যদি রেলিভেন্সের দিকে তাকাই, আমাদের একটু এসছে রেলিভেন্ট হতে হবে, কারণ আমাদের জানতে হবে গ্লোবালি কি হচ্ছে না হচ্ছে। আমরা যদি শুধুমাত্র আমাদের দায়রাটাকে শুধুমাত্র ধরেন বাংলাদেশের মধ্যে আটকে রাখি, তাহলে কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে আমরা কিভাবে অন্য কান্ট্রিতে যাব। আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের অনেক নিউজ আর্টিকেল পড়তে হবে, যাতে আমরা জানতে পারি অন্যান্য কোথায় কি হচ্ছে, এবং নিজের কনফিডেন্স ডেভেলপ করার জন্য। Last and important element, please be humble. Whatever you do, wherever you go, দিন শেষে আমরা একটা সাধারণ মানুষ, আমরা মানুষ হিসেবে থাকতে চাই। তো শুধুমাত্র আমরা যত কিছু অ্যাচিভ করি না কেন, লোকজন যাতে না বুঝে যে আমি এটা অ্যারোগেন্ট হয়ে গেছি। অ্যারোগেন্ট হওয়া যাবে না। যেদিন আমরা অ্যারোগেন্ট হয়ে যাব, সেদিন সাথে সাথে আমি যত কিছু অ্যাচিভ করি না কেন, সাথে সাথে আমি পড়ে যাব ওখান থেকে। আই উইল স্লিপ। সো আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই কলে আছেন, কেউ যদি ইয়াং থাকেন, যারা ইউনিভার্সিটিতে কাজ করছেন, মেবি আপনি ক্লাসের ফার্স্ট বয়, বাট প্লিজ স্টে হাম্বল। বিকজ দিন শেষে মানুষ আপনাকে আপনার হাম্বলনেস দিয়ে জাজ করবে। আপনার প্রফেশনাল ক্যারিয়ার অফকোর্স দ্যারা শো করবে যে আপনি অ্যাজ এ প্রফেশনাল হাউ ইউ ওয়্যার অর হাউ ইউ হ্যাভ বিন সো ফার। বাট দিন শেষে আপনি কি ধরনের মানুষ, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। প্লিজ বি হাম্বল ওয়ার এভার ইউ আর। দ্যাটস মাই লাস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ। সো হাই, দ্যাটস অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ আল ভাই, আপনি অনেক ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলেছেন, যে হাম্বল থাকার কথা, রেলেভেন্ট থাকার কথা। সো আমি আশা করছি যে এখান থেকেও পার্টিসিপেন্টসরা অনেক কিছু লার্নিং নিতে পারবে। সো আমি যদি একটু নিসবাত আপার কাছে চললে। আপা আপনি যেহেতু, জি আপা আপনি যেহেতু বাংলাদেশে একটা রিনাউন্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছেন এবং এখানে থাউজেন্ডস অফ এমপ্লয়িজ আছে, সো সেখান থেকে আমি যদি আপনাকে একটু লিডারশিপ পার্সপেক্টিভে কোয়েশ্চেন করি, যে আপা আপনি তো লিডারদেরকেও রিক্রুট করছেন, সো ইনক্লুডিং সি লেভেলস এক্সিকিউটিভস যারা থাকে, সো এক্ষেত্রে তারা হয়তো বা নাম্বার বা বিজনেসটা অ্যাচিভ করে, এর পাশাপাশি বিং এনএলপি প্র্যাকটিশনার ইয়ারসেলফ, মানে আপনি একজন নিজেও এনএলপি প্র্যাকটিশনার, সো এই যে সাইকোলজির ব্যাপারটা বা ইমোশনের ব্যাপারটা, এই ব্যাপারটা আপনারা আপনাদের রিক্রুটমেন্টের সময় বা ইনহাউসও যদি কাউকে সেই পজিশনে নিয়ে যেতে হয়, তো সেই ক্ষেত্রে আপনি লিডার সিলেকশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আর কি আসলে দেখেন বা মাথায় রাখেন? ওকে, থ্যাংক ইউ হাবিবা। প্রথমেই আমি এনরুটকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, এবং তারপরে ডক্টর নূর স্যার খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছেন। আমরা অনেক সময় প্র্যাকটিস করতে করতে থিওরি থেকে বের হয়ে চলে আসি, সো ইটস আ কাইন্ড অফ আ রিভিশন ফর আস। এবং সাথে আমার যে দুজন সম্মানীয় প্যানেলিস্ট আছেন, মিয়ারুল ভাই এবং আওয়াল ভাই, থ্যাংক ইউ অল। এবং সাথে আমাদের সাথে যারা যোগ দিয়েছেন সবাইকে শুভ সকাল। এখন আমরা বোধহয় 12টা বেজে গেছে কিনা খেয়াল করিনি, কারণ এত ইনভলভ উইথ দিস টপিক এন্ড দ্য প্রেজেন্টেশন, কখন শুরু হচ্ছে কখন শেষ হয়ে যাচ্ছে ইয়ে করতে পারছি না। সো আমি যদি হাবিবার কোয়েশ্চেনে চলে আসি,
Renata being one of the fastest growing and one of the leading pharmaceutical company, it's been 6 years with Renata for me. So আমি যখন স্টার্ট করেছিলাম তখনকার যে সাইজ ছিল in terms of manpower, it was 3,500 staff. Within these 6 years, we have reached 8,000 people. So it's a huge workforce. এবং যেই কথাটায় জিজ্ঞেস করছিলেন যে আমরা যদি সিএক্সও লেভেলে যখন রিক্রুট করছি সেখানে আমরা কি কি জিনিস দেখছি, বা আমি রেনাটার ক্ষেত্রে বলবো আমাদের আসলে যারা ইন্টারনালি মানে আমরা একদম প্রথম থেকে আছে রেনাটার সাথে, তাদের ক্যারিয়ার গ্রোথটা ওইদিকে আমরা বেশি কনসেন্ট্রেট করি। তো দেখা যায় যে আমাদের এখন যারা লিডারশিপ রোলে আছে বেশিরভাগই হচ্ছেন যারা একদম এন্ট্রি লেভেল থেকে স্টার্ট করেছে এবং গ্র্যাজুয়ালি দে হ্যাভ রিচ দ্য টপ। এবং ওই সময় besides the numbers, because pharmaceutical it's about production, distribution and sales, right? Combination of three makes the whole outcome successful. এবং সাথে আমরা যারা কাজ করছি, সো দেখা যাচ্ছে যে সবার এই নাম্বারস গুলো ইজ আ ভাইটাল ফ্যাক্টর ফর এনি বিজনেস। এট দ্য সেম টাইম আমরা কিন্তু যে জিনিসগুলো আমাদের যারা প্যানেলিস্ট আছেন এবং স্যার যে প্রেজেন্টেশনটা দিয়েছেন ওই জায়গাগুলোয় বারবার আসছে যে এখন কিন্তু it's a combination, right? So emotional intelligence plays a vital role এবং গ্লোবালি it's been মানে কন্টিনিউয়াসলি প্রুভ হচ্ছে যে এই জায়গাটাকে কিন্তু আমরা ইগনোর করতে পারবো না। সো আমরা একটা কথা বলি রেনাটায় যে there is a leadership like good leadership and bad leadership. There are many examples who are successful as leaders in globally, but they are example of bad leadership. So Renata doesn't want to produce a bad leader. We want leaders, but with the ones with good qualities of good leadership. So that's very important. So when we are developing or recruiting leaders level position, আমরা ওই জিনিসটা খুব emphasis দেই। So একটা খুব সিম্পল একটা এক্সাম্পল বলি, সাপোজ আমরা ইন্টারভিউ নিচ্ছি বা মিটিং হচ্ছে, তো তখন আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট অনেক সময় চা দিয়ে যায় না। সো at that time how we are responding, আমরা কি তাকে থ্যাংক ইউ বলছি না জাস্ট ইগনোর করছি? হ্যাঁ, ভেরি স্মল থিং। হ্যাঁ, সো দিস থিংস ম্যাটার। সো হয়তো যিনি আনফরচুনেটলি ক্যান্ডিডেট উনি ভাবেও নি যে এটার জন্য হয়তো আমরা দেখছি, বাট when we are talking about top level এই জিনিসগুলো কিন্তু সে এমপ্যাথাইজ কিনা, সে যেই রোলেই আমার টিম মেম্বাররা কাজ করুক না কেন, বি ইট পিএসও লেভেল অর জিএম লেভেল, আমি সবাইকে সমান পরিমাণ রেসপেক্ট দিচ্ছি কিনা। তো ওই জিনিসগুলোই মানে ক্যারেক্টারিস্টিক্স এবং পার্সোনালিটি ট্রেট গুলো কি, ওই জিনিসগুলোতে আমরা বেশি এমফাসিস দিই। এবং যত উপরে উঠবে, এটা সব অর্গানাইজেশনই এগ্রি করে, আমি গতকালও দেখছিলাম, সবাই কিন্তু ওই কোয়ালিটি গুলোকে বেশি জাজ করছে। হ্যাঁ, সো উইচ ইজ proven যে ওইগুলোই ultimately will help you how you are running a team or how you are running an organization. So those qualities are very important. And if I go back to Awal bhai's last tips যেটা উনি বললেন যে being humbleness, that I personally believe and constantly consciously আমি ট্রাই করি। আমরা যে লেভেলেই থাকি না কেন এই হাম্বলনেসটা খুবই দরকার। If I take the example like আমাদের ফাউন্ডার চেয়ারম্যান মিস্টার হুমায়ুন কবির স্যার, আমি যদি আবেদ ভাইয়ের কথা বলি ব্র্যাকের প্রতিষ্ঠাতা, সবাই দেখবেন আমাদের দেশে প্রচুর এক্সাম্পল আছেন তারা কোথায় রিচ করেছেন অ্যাজ আ লিডার, বাট হাম্বলনেস কিন্তু তাদের বজায় রেখেছেন। সো দ্যাটস হোয়াট উই আর লুকিং অ্যাট when we are developing or recruiting in a CXO level. Thank you. Thank you, Nisbat Appa. That was wonderful to hear from you regarding the recruitment points or agendas you look into while recruiting the CXO level executives. So আমি যদি একটু কোশ্চেন অ্যান্সার গুলোতে যাই, মিয়ারুল ভাই আপনার কাছে একটা কোশ্চেন যে এই যে অর্গানাইজেশনের লিডারশিপ রোলে থাকলে বা বিং এন এমডি, ইউ হ্যাভ টু টেক ডিসিশনস, এবং ডিসিশন গুলো নিতে হয় রেগুলার ফেনোমেনার বাইরে। যখন কোনো এমার্জেন্সি সর্ট অফ সিচুয়েশন আসে
তখন আর কি একজন ইন্ডিভিজুয়াল লিডারের পার্সোনাল কোন ক্যারেক্টারিস্টিক্স গুলো আর কি তাকে হেল্প করে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, এবং এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ডু ইউ ফিল লোনলি সামটাইমস, যে এই ডিসিশনটা আপনাকে একাই নিতে হচ্ছে, টিমের ওপর থেকে আপনার ওপরে কোনো এক্সপেকটেশন চলে আসছে কিনা? Very good question, Habiba. Thank you. Yes, leadership role আমাদের সবসময় যেটা হয় যে ডিসিশন মেকিং is a key factors and that we'll have to deal with every single day. এখানে কয়েকটা জিনিস আমি একটু again আমি স্যারের প্রেজেন্টেশনের সঙ্গে রেফার করছি because I just want to relate to the theory. ঠিক আছে, পরে বলবো না কেমনে। হ্যাঁ, relate to the theory. ঠিক আছে, সরি মানে আমার So থিওরিতে আপনার থিওরির সঙ্গে রিলেট করছে এভাবে যে যেমন বলেছেন কন্টিনজেন্সি অর সিচুয়েশনাল লিডারশিপ। সো আরো মডার্ন এখন যে কনসেপ্ট গুলো সেগুলোতে দেখছি আমরা যেমন অনেক আগে আমরা কি কি ম্যানেজমেন্ট স্কিল সেট মেজার করতাম, কমিউনিকেশন স্কিল আছে কিনা, স্ট্র্যাটেজিক থিঙ্কিং আছে কিনা, প্ল্যানিং স্কিলস আছে কিনা, ঠিক আছে। বাট আই সি যে সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা কি বলছি, লিডার্স হ্যাজ টু বি এ কম্বিনেশন অফ head, hearts and guts. Okay, so that's what is the modern leadership attributes. It has to be a combination. এবং কেন এটা দরকার? Because the whole world is now going through a very volatile situation, and you cannot expect that everything will remain constant. So every single day you are expected, anytime you are expected to face some uncertainty. So where you might have to use the guts factor. Okay, how do you deal with those uncertain things all on a sudden coming? Okay, so now that's how the situational leadership comes in, and modern concept is saying that just being cognitive or just being having a one single set of strong skills is not going to make a whole leader. It is only going to make a person a partial leader. So you will have to have a whole basket of skill set, so that depending on the situation you can pick up the right one and apply to that situation. So with uncertainty, that situational leadership is very important. The second thing that I would like to highlight, of course there are some standard process, like for any decision that we make, of course we'll have to always weigh between two things: what is the outcome and what is the effort, the level of effort that is needed. So those are standard things. We review the alternatives, where it is actually what is the benefit that we are getting. I'm not going into that because those are regular practice. But adaptability is very, very important, because in many cases you will see that things are constantly continuously changing, but some leaders are still sitting with the old kind of thoughts. Okay, and they are not very confident to face the challenges that are coming. They see the negativity, and every challenge is coming in front of them. They find the dark part of it first rather than finding the opportunity in it. So that's where it makes the leaders different from one another. Okay, so how do you even find opportunity in the challenges that you are facing? So, and optimistic leaders, you will see that no matter what comes in front of them, they will still find the opportunities in it. Just before starting the session, all had been asking me, the business kemon hocche. So I just could not finish the whole thing. I wanted to say that actually there is no barren land in the world if you know which crop to seed in which season. There is no challenge, no disaster, no emergency in the world which does not come with an opportunity. So you just need to find out that whether that opportunity is there. Okay.
So these are few things that we need to consider when we are making the decision and how we are actually improving on the decision making skills. Now going back to the one critical thing, which is actually loneliness. You know, this is like a pyramid. So as a leader, you are sitting on the top of the pyramid. So, and at the base of the pyramid, there are many people. So you can share your feelings, emotions, and everything. As a leader, you are sitting at the top of the pyramid and where you don't have anyone around you. Even right below you, the people who all are there, they have got conflicting interest, conflicting KPIs. Okay. So you support one, the other person will get affected. Okay. So this always make the leader lonely. So I still struggle that how to deal with it. But from my practical experience, the way I try, I do not know that whether that is the best way to deal with it, because it's not a science, you know, these are human science. So uh, it's not a pure science that, okay, আমি 2 আর 2 যোগ করব always 4 হয়ে যাবে. We are dealing with people, and human being এর সবচেয়ে বড় characteristic হচ্ছে individual difference. We are human being because we are different from each other. So যেহেতু এটা পিওর সায়েন্স না, এটার সঙ্গে ডিল করার বেস্ট ওয়ে কি আমি জানি না, তবে হাউ ডু আই ডিল উইথ ইট? আই ট্রাই টু রিমেইন অবজেক্টিভ। সাবজেক্টিভিটি ওখান থেকে যত কমানো যায়, এবং কনসিস্টেন্সি কিভাবে আমি আনতে পারি, because sometimes somebody will come and say, oh, Mehul bhai, can we approve this? I say, okay, don't just say that can we approve this, you must have to help me that what can give me the scope to approve it. Okay, so that's your responsibility. Don't just come with the problem, but you also have to actually come with the recommendations. So now, why do I ask that? I ask that to ensure that I behave consistently in dealing with the people. Okay. Now, when I become lonely, then what do I do? Normally, non-business discussion, because I still need to continue the interaction. I cannot actually stay away from the team, from the people. Okay. But if I go for informal discussion on the business topic, then it might again lead to rumors, lead to actually wrong direction and all this. So I try to still continue the interaction with the non-business discussion and avoid the business discussion. And when I go for the business discussion, I still need the input. So I will be talking, I'll be actually telling less, I'll be asking question and try to keep my mouth shut. Okay. So because even Allah, God has given us 2 ears and 1 mouth, but আমরা এটা মাঝে মধ্যে ভুলে যাই, আমাদের লিসেনিং স্কিলটা খুবই খারাপ, আমরা কথা শুনতে চাই না, আমাদের লিসেনিংটাও এমপ্যাথেটিক না। সো আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে ওই সিচুয়েশন গুলোতে আমি শুনবো অনেক, I will take all the cues. I may not actually make any instant comment. So then I will use my judgment, so that a loneliness and থেকে যে loneliness এর কারণে যেন আমি কোনো যেন important cue, information, intelligence যেন মিস না করি while making decisions. So these are few things that I can highlight. However, I do not know what is the right approach or best approach. Maybe this is the natural thing, সবার জন্য সবকিছু তো ফিট হয় না, one size doesn't fit all. সো সবারই হয়তো বা কিছু কিছু ইউএসপি থাকে বা তার নিজস্ব কিছু ভঙ্গি বা ঢং থাকে লিডারশিপের। সো থ্যাংক ইউ মিয়ারুল ভাই ফর শেয়ারিং। আই হ্যাভ গট সাম রিয়েলি ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স, বাট আই ডোন্ট নো মানে টাইম আমি ম্যানেজ করতে পারবো কিনা। আমি যদি একটু নূর মোহাম্মদ স্যারকে কোয়েশ্চেন করি, স্যার একজন একটু কোয়েশ্চেন করেছে যে এমপ্লয়ি ওরিয়েন্টেড লিডারশিপের যে বিহেভিয়ারটা আছে আর প্রোডাকশন ওরিয়েন্টেড লিডারশিপের যে বিহেভিয়ারটা আছে, এই দুইটা তো আসলে কন্ট্রাডিক্টরি। সো এই দুইটা একসাথে কিভাবে মার্জ করে কাজ করা যায় একটু যদি বলেন। এরপরে আমি আওয়াল ভাইয়া নিজবাত আপার কাছে আসছি আরো কিছু কোয়েশ্চেন। ধন্যবাদ। আসলে এমপ্লয়ি এবং কন্ট্রাডিক্টরি কথাটা কিন্তু বলা যাবে না।
আমি কিন্তু উল্লেখ করেছি, আমার স্লাইডের মধ্যে উল্লেখ করা আছে কিন্তু, যেখানে ম্যানেজেরিয়াল গ্রিড বলছে, মাউটন এবং ব্লেক নামে একজন গবেষণা করে দেখতে পেলেন যে আপনাকে দুইটা থেকে কনসার্ন ফর এমপ্লয়ি, কনসার্ন ফর প্রোডাকশন, আপনি একটা লিডার, আপনি একজন কর্মচারী বা কাজ করেন একটা প্রতিষ্ঠানে, আপনার লিডারশিপ কোয়ালিটি আছে, আপনি তো শুধুমাত্র এমপ্লয়ীদের সাথে কিন্তু এমপ্লয়ীদের ওয়েলবিং বা তাদের স্যাটিসফ্যাকশন এগুলো নিয়ে আমরা যে কাজ করব তা নয়। পাশাপাশি আমরা সংগঠনের, আমি আগেই বলেছিলাম, অর্গানাইজেশন নিডস পিপল, পিপল নিডস অর্গানাইজেশন। তাহলে আপনার অর্গানাইজেশনের যে গোল, সেট গোল যেগুলো, গোল আর গোলস যেগুলো আছে সেগুলো ভাবতে হবে। আদারওয়াইজ আপনি কিভাবে সংগঠনকে টিকে রাখবেন বা আপনি কিভাবে টিকে থাকবেন? এই জন্য বলছি দুইটার কম্বিনেশনের মাধ্যমেই হলো কিন্তু সংগঠন টিকে রাখা যায়, যাতে বোথ পার্টিস সন্তুষ্ট থাকে। মানে আমরা ম্যানেজার, আজকের মিয়ারুল ভাই বড় একটা পদে আছেন, উনি কিন্তু সংগঠনের কথা চিন্তা করবেন, উনি পাশাপাশি কিন্তু এমপ্লয়ীদের কথাও চিন্তা করবেন। আর এই 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 আমার মনে হয় উত্তরটা পেয়ে গেছেন। তবে আরেকটা কথা আমি ছোট্ট কথা বলে রাখি, মিয়ারুল ভাই যেটা বলছেন, আসলে আমরা সাইকোলজিস্টরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কাউন্সিলর যারা আমরা আছি, এই যে লনলিনেস বা আদার ছোট ছোট অ্যাংজাইটি বেস যে সমস্ত ডিসঅর্ডার গুলো কাজ করে, এগুলো কিন্তু আমরা প্রাইমারি একটা কাউন্সিলিং তারা দিয়ে থাকি। এবং আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে আইও সাইকোলজি ওপেন করা হয়, তারপরেই ঢাকা বিশ্ববিদ্যালয় করা হয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথে কম্পেয়ার করতেছি না, আমি বলছি যে আমরা একটা পায়োনিয়ার, আমরা এটা কাজ করেছি। এবং আপনারা, আমাদের যারা ছেলে মেয়ে আছে, আমরা তো সময় কম পাই, আমি তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমি সময় কম পাই, আমরা বিভিন্ন জায়গায় করি। আপনারা যদি আমাদের যে ছেলে মেয়ে যারা পাশ করে, আপনাদের ওখানে যদি কাজ করার সুযোগ পায় বা সুযোগ থাকে, আপনারা টেস্ট কেস হিসেবে দেখতে পারেন আসলেও তারা কাজে কতটা পারদর্শী, এবং তাদেরকে আমরা ইন্টার্নশিপ করার সুযোগ দিয়ে যদি মনে করতে পারি যে না, এরা আমাদের কাজগুলোকে বেশ আমাদের কাজে হেল্প করতেছে। আমি আপনাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, রিসবাত আপা আপনার প্রতি অনুরোধ থাকবে, আমার মীর ভাই, আমি ভাই আসছেন, আর একজন আসছেন, উনি আছেন, মিয়ারুল ভাই আপনারা আছেন, সবাই যদি একটু আমাদের এই ছেলে মেয়েদেরকে একটু যদি সুযোগ দেন, তাহলে কিন্তু তারা আপনাদেরকে হেল্প করতে পারবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ। আমি যদি একটু, আওয়াল ভাই আপনার কাছে কোশ্চেন, দুইটা কোশ্চেন, শর্ট কোশ্চেন একটু চাবো যে কুইকলি যদি অ্যান্সার করতে পারেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে ভাই একটু ইভালুয়েশন টাইপের, যে অ্যাজ ইউ আর ইন এ রিজিয়নাল রোল, সো ওখান থেকে বাংলাদেশি লিডার ভার্সেস আদার কান্ট্রিজ এর যারা লিডাররা আছেন, সেখানে আপনার ইভালুয়েশনটা কিরকম, যে বাংলাদেশি লিডাররা সেখানে কেমন পারফর্ম করছে, এবং যদি মানে একটু কমেন্ট করেন ওই জায়গায়। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছেন যে এখন যেহেতু আমরা বলছি যে ট্রান্সফরমেশন লিডারশিপের ব্যাপারে, সো ট্রান্সফরমেশন লিডাররা বা ডাইনামিক লিডার্সরা ওই ওয়ার্ক প্লেস ডাইভার্সিটি বা ইনক্লুশনটাকে আমরা মানে কিভাবে এমব্রেস করছি, সেটা যদি একটু বলেন। আচ্ছা, আমি যেটা করব, দুটো কোশ্চেনে আমি দুটো অ্যারিকসনের উত্তরটা দিব। সো প্রথমে একটা কথা আমরা বরাবরই বলে আসছিলাম যে পিপল নিড অর্গানাইজেশন, অর্গানাইজেশন নিড পিপল। ইট ডিপেন্ড করে যে কোন অর্গানাইজেশন আমরা কাজ করি। স্পেশালি মিয়ারুল ভাই যখন আমার সাথে প্রথম কথা বলছিল, আমরা ডিএচএল ইজ গ্লোবাল অর্গানাইজেশন। লাকিলি আমি অ্যারিকসনে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার, যেটা গ্লোবাল অর্গানাইজেশন। সো ইভ্যালুয়েশনের ক্ষেত্রে যেটা বলি আমরা অ্যারিকসনে, আমরা কিন্তু ডিফার করি না বাই দ্য কালচার অর কান্ট্রি, অনেস্টলি স্পিকিং। আমাদের শুধু একটা কিছু অ্যাসেসমেন্ট টুল আছে যেগুলো আমরা ব্যবহার করি, যেটা অ্যাপ্লিকেবল ফর অল দ্য কান্ট্রিজ ইকুয়ালি। এবং সেটাকে যে অ্যাসেসমেন্ট যেগুলো হয়, ওখানে কি কোনো কান্ট্রি স্পেসিফিক কিছু হয় না, প্রত্যেকে জাজ করা হয় যে তাদের ম্যানেজার অর লিডারশিপ ক্যাপাবিলিটি আছে কিনা টু লিড এ টিম। সো আমরা যখন বেঞ্চমার্ক করি, সেই বেঞ্চমার্কটা উইদিন অ্যারিকসন হতে পারে। কেউ একজন হয়তো বা বসে আছেন ইউএসএ তে, হয়তো বা কেউ বসে আছেন পেরুতে, বাট ইভ্যালুয়েশনটা সেম থাকে। কি কি ইভ্যালুয়েশন করি আমরা? খুব যে জিনিসগুলো স্যার হাইলাইট করছিলেন, পিপল লিডারশিপ হাইলাইট আমরা আমরা টাচ করি। তারপর অর্গানাইজেশন লিডারশিপ পার্টটা আসে। তারপরে ধরেন আপনার যদি ক্রস কান্ট্রি মুভমেন্ট হয়, একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ হবে দেখা হয় কালচারাল অ্যাওয়ারনেস। এটা খুবই একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। যদি হতে পারে, যদি পজিশনটা এরকম হয় যে একটা ইঞ্জিনিয়ার লেভেল পজিশন অর ওয়ার্কিং লেভেল পজিশন, অথবা সেক্ষেত্রে দেখা যাবে যে অথবা অতটা কালচার অ্যাওয়ারনেস এর প্রয়োজন পড়ে না, বিকজ আপনাকে একটা এক্সপোজার দিতে হবে, না হলে তো আপনার সেই এক্সপিরিয়েন্সটা হবে না। বাট ইফ ইউ লুক ইন দ্য সিনিয়র লেভেল,
দেন কালচারাল অ্যাওয়ারনেস ব্যাপারটা চলে আসে এবং এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে আপনার অন্য কান্ট্রিতে কাজ করার সৌভাগ্য আজ হয়েছে কিনা। সেকেন্ড থিং, অন্য ন্যাশনালিটির সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে কিনা, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেকেন্ডলি ট্রান্সফরমেশন লিডার, ডাইভার্সিটি ইনক্লুশন, এটা একটা অনেকটা বিশাল একটা বড় এজেন্ডা অনেস্টলি স্পিকিং এখানে। আমি দুটো উদাহরণ দিব, দুটো উদাহরণ এভাবেই দিই, বাংলাদেশের প্রেক্ষাপটে আবার আমার অন্য কান্ট্রিতে কাজ করার সৌভাগ্য যেটা আমি দেখি। সো আমি যদি বাংলাদেশের উদাহরণ দিই, আপনি যদি সোর্স দেখেন, আমাদের কিন্তু টেকনিক্যাল, যদি আমি শুধু জেন্ডার ডাইভার্সিটির দিকে যাই, অফকোর্স ডাইভার্সিটি ইনক্লুশন কিন্তু শর্ট একটা বৃহৎ আকারের একটা ব্যাপার। এটা জেন্ডার হতে পারে, ন্যাশনালিটি হতে পারে, অনেক কিছু হতে পারে। আমি শুধু জেন্ডারে জুম ইন করি, তাহলে বাংলাদেশে অবভিয়াসলি আমাদের যে টেকনিক্যাল কোম্পানিগুলোতে আছে ওখানে ফিমেল রিপ্রেজেন্টেশন হয়তো গ্রাজুয়ালি ইমপ্রুভ করছে, একসময় তেমন ছিল না, বিকজ সোর্সটা আমাদের কম ছিল। আমি যদি আবার এভাবে চিন্তা করি, ফিলিপিন্সে এসে যখন আমরা দেখতেছি বা সিঙ্গাপুরে দেখতেছি, এখানে রেশিওটা কিন্তু অনেক বেশি, বি টেকনিক্যাল অর নট টেকনিক্যাল। আমাদের এখানে শেয়ার সার্ভিস সেন্টার আছে যেখানে অলমোস্ট 60% কলিগ আমার ফিমেল কলিগ। সো আপনি বুঝতেই পারেন যেখানে ফিমেল কলিগ অনেকেই আছেন। সো সেক্ষেত্রে ইনক্লুশনের ব্যাপারে যখন এই জিনিসগুলো চলে আসে, একটা কোম্পানি যখন ওই ধাপটা অতিক্রম করে, যেখানে আমাদের অনেক ফিমেল কলিগ আছেন, সেখানে আমরা ইনক্লুশন নিয়ে কথা বলি। তো এখন লিডারদেরকে কিভাবে আমরা এডুকেট করবো, কারণ লিডাররা কিন্তু ইউজ টু হয়ে যায়, না না আমার কাছে তো মনে হয় মিয়ারুল ভাই ওর আউয়াল সবচেয়ে ভালো ক্যান্ডিডেট এই রোলে, আমি এখানে হাবিবাকে নিব না। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে যেটা হবে যে আমরা যেটা করি, ম্যানেজারদের বিভিন্ন সেশনের মধ্যে দিয়ে নিয়ে যাই, তাদের একটা ডাইভার্সিটি ইনক্লুশন ট্রেনিং হয় প্রতি বছর, যেখানে যেন বায়াস গুলো কাজ না করে, যাতে আমরা রাইট ক্যান্ডিডেটকে চুজ করি। ওই বায়াসনেস যেগুলো যাতে না আসে, ইনক্লুশনের বায়াস যাতে না আসে, ডাইভার্সিটি বায়াস না আসে, লোকেশনের বায়াস না আসে। তো এই জিনিসগুলো আমরা খুব মেনটেন করার চেষ্টা করি। তো দুটো উদাহরণই দিলাম, অ্যাসেসমেন্ট এবং ট্রান্সফরমেশন লিডার স্ট্যান্ড পয়েন্ট। বাট অনেস্টলি ইফ আই থিঙ্ক ফ্রম প্র্যাকটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, আমার ভিউ যদি অ্যারিকসনের ভিউ শেয়ার না করি, যে ডিফারেন্স বিটুইন বাংলাদেশি লিডার আর আউটসাইড লিডার, অ্যাজ আই সেড আর্লিয়ার, যে মেইন পার্থক্যটা হবে আমরা কি শুধু দেশ চেঞ্জ করার পার্সপেক্টিভে শুধু দেশ চেঞ্জ করছি, নাকি আরো কিছু করতে চাই। অনেক সময় থাকে না, আমরা বাংলাদেশে থাকতে চাই না, আমরা অন্যান্য দেশের সুযোগের জন্য যেতে চাই। তো আমরা যদি মনে করি শুধু দেশ চেঞ্জ করার জন্য শুধু আমি এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি সেই জায়গাটাই আটকে থাকবো। আমার কিন্তু ওই অ্যাসপিরেশনটা কাজ করবে না বি এ লিডার অফ দ্য অর্গানাইজেশন। সো আমাদের কিন্তু একটু বেশি চিন্তা করতে হবে, ঠিক আছে আমি যেটা অ্যাচিভ করেছি ভালো কথা, এর চেয়ে বেশি কিছু আমাকে অ্যাচিভ করতে হবে। এবং লিডারশিপের কোয়ালিটি স্যার মিয়ারুল ভাই অনেক ভালোভাবে টাচ করেছেন, যে এটা শুধুমাত্র কাজ করে দেখানো না, এটা অনেক কিছু চলে আসে ওর মাধ্যমে। আমি কিভাবে লোকজনের সাথে মিশি, আমি কিভাবে লোকজনকে ম্যানেজ করি, কার সাথে কিভাবে কথা বলি, কোন টোনে কথা বলি, এগুলো এতটাই ইম্পর্টেন্ট একজন লিডারের জন্য, যেটা আমি শিওর যে মিয়ারুল ভাই এটা ডে টু ডে ভাবে প্র্যাকটিস করেন, বা তারপর করেন, এবং স্যার তো অবভিয়াসলি আছেন, উনি টিচারদের শিখাচ্ছেন এই জিনিসটা। সো দ্যাটস অল ফর মাই সাইড। থ্যাংক ইউ আওয়াল ভাই। নিজবাত আপার কাছে যদি যাই, আপা আপনার কাছেও আমার দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে যে আপনি নিজেও তো ফাংশনাল রোল থেকে লিডারশিপ রোলে, জেনারেল লিডারশিপ রোলে আছেন এখন। সো আওয়াল ভাই যেটা বললেন যে মিয়ারুল ভাই বা আওয়াল ভাইকে দেখতে চায়, হাবিবাকে দেখতে চায় না, কিন্তু বিইং এ ফিমেল লিডার আই অলসো ওয়ান্ট টু গো টু দ্যাট পজিশন। সো আপনার দিক থেকে ফিমেল লিডারদের জন্য কি সাজেশন হবে আর কি, বা আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন যে আসলে বিং এ ফিমেল লিডার হয়তোবা কিছু এক্সট্রা মাইলস যেতে হতে পারে কনসিডারিং কারেন্ট কনটেক্সট, তো ওইখানে যদি একটু কমেন্ট করেন। ওকে, থ্যাংক ইউ হাবিবা। যেটা আওয়াল ভাই এক্সাম্পল দিয়েছেন, এক্সাম্পলের ভিতরে কিন্তু আবার অ্যান্সারও দিয়েছে। হ্যাঁ, সো জেন্ডার ইজ নট অ্যান ইস্যু। হ্যাঁ, সো এন্ড দ্য রাইট অর্গানাইজেশন মাইন্ডসেট ইজ দ্য মেইন ইস্যু হবে। হ্যাঁ, সো এই ফাংশনাল রোল থেকে জেনারিক রোলে আসার জার্নিটা সহজ না। হ্যাঁ, সো এই পজিশনে এসে বসা এখন হয়তো দেখে মনে হচ্ছে যে না, এখানে এত বড় বড় লোকের মাঝখানে একজন ফিমেল লিডার বসে আছেন। হ্যাঁ, আমি লিডারও বলবো না, আমি একজন ওমেন, একজন একজন প্রতিনিধি হিসেবে এখানে কাজ করছি আমার অর্গানাইজেশনে। তো সেখান থেকে আমি বলবো যে গত 20 বছর ওয়াজ নট ইজি। সো আমাদের যারা অ্যাসপায়ারিং ফিমেল ক্ল্যান আছে, ইনক্লুডিং ইউ, আই এম শিওর ইউ আর ওয়ার্কিং অন দ্যাট। সো মেইন হলো যে আসলে আমি কি করতে চাই।
সো 20 বছর আগে যখন when I started my career, at that time I only had one vision, that I want to work in corporate. To tell you frankly, I didn't have any other vision, because at that time HR, আমার তখন HR কি জিনিস সেটাই আমি জানতাম না। গ্র্যাজুয়ালি আমি এটা শিখেছি, পড়েছি, এবং লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, স্টিল আই এম লার্নিং। হ্যাঁ, সো ওটা করতে গিয়ে এবং আস্তে আস্তে আমার ভিশনটা চেঞ্জ হয়েছে, একটা পার্টিকুলার গোলে আমি কনসেন্ট্রেট করেছি। এবং এই যে জার্নিটা দিয়ে গেছি, আমি যদি আমার মানে বাংলাদেশের কনটেক্সটেই আমরা কথা বলছি, সো এক হলো যে আই হ্যাভ টু compete with my female counterpart as well as male counterpart. তো আমি প্রথম দিককার ইয়েতে যে একটা ছোট এক্সাম্পল দেই, তখন একদম এন্ট্রি লেভেলে কাজ করছি। তো বিভিন্ন ধরনের মানে বিসাইডস অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বা এইচআর এর কাজ, অর্গানাইজেশন তো অনেক ধরনের কাজ হয়। তো দেখা যেত সিনিয়র ম্যানেজমেন্ট যখন কোন একটা বড় কিছু হবে, ইভেন্ট হবে, একটা মিটিং করছে, হয়তো জিজ্ঞেস করলো যে এই কাজটা কে করবে, দেখা যেত কেউ হাত তুললো না, আমি বুঝি না বুঝি আমি আগে হাত তুলতাম। হ্যাঁ, সো যে ইগার টু লার্ন এন্ড ইগার টু এক্সপ্লোর, এবং তাতে কি হতো, আমারই কাউন্টারপার্ট যে আমার ফিমেল কলিগরা ছিলেন, ওনারা বলতেন নিসবাত তুমি শুধু হাত বাড়াও কেন, হ্যাঁ তুমি করছো দেখে তারপরে তো আমাদের উপরে চাপ আসছে। হ্যাঁ, কিন্তু ইটস অ্যাবাউট মাইন্ডসেট। হ্যাঁ, সো এবং ফ্লেক্সিবিলিটিটা থাকতে হবে যে আমি শুধু ঢাকায় কাজ করব, ঢাকার পার্টিকুলার একটা এরিয়াতেই কাজ করব, আমার বাসা এখানে, আমি ওখানেই কাজ করব। ইউ আর আস্কিং ফর ইকুয়ালিটি, এট দ্য সেম টাইম ইউ আর গিভিং সাম কন্ডিশনস টু ইউর এমপ্লয়ার। সো ওভাবে করলে কিন্তু ইউ কান্ট রিচ where you want to reach. So কন্ডিশন গুলাকে ভুলে যেতে হবে, you have to be flexible, and there are lots of compromises, lots of adjustment, like our male counterpart is doing, same আমরা করছি। সো এখানে ওই চিন্তা করলে হবে না আমার বাসায় কাজ করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, খাবার করতে। So it's your choice what you want to do. If you want to do the both, do it. If you want to concentrate on one side, do it. So it's your choice, but you have to be firm believer and have that goal, that actually where you want to go. And I can happily say that whatever I'm doing right now, or whatever I have achieved, I'm satisfied with my job profile and I love what I'm doing. So আমিও খুব ইন্ট্রোভার্ট টাইপের মানুষ ছিলাম, এখনো আছি, বেস ইন্ট্রোভার্টই, কিন্তু আমার কাজ, আমার রোল ডিমান্ড করে যে আমি এক্সট্রোভার্ট হব, মানুষের সাথে মিশবো। আগে আমি 15 জন আননোন মানুষের সাথে কথা বলতে পারতাম না, কিন্তু আই হ্যাভ গ্র্যাজুয়ালি ডেভেলপ দ্যাট স্কিল। সো আমার বুঝতে হবে, সেলফ অ্যাওয়ারনেস থাকতে হবে, আমি কি চাই, আমার ভিতর কোন কোন এরিয়ায় আমার ডেভেলপ করতে হবে, ওই অ্যানালাইসিসটা খুব দরকার। So that's what I would say, Habiba. So you can also sit where I'm sitting right now, so no worries. জিয়াপা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য এনকারেজমেন্ট। সো আমি যদি আরেকবার একটু মেরুল ভাইয়ের কাছে যাই, মেরুল ভাই আপনার কাছে একটা কোয়েশ্চেন, যে যেহেতু আপনি অর্গানাইজেশনের একদম লিডারশিপ ল্যাডারের টপে আছেন, সো ন্যাচারালি আপনার নামের সাথে হয়তো বা একটা ট্যাগ যুক্ত হয়ে যায় যে ইউ আর এ সুপার হিরো। সো আপনি কিভাবে এই প্রেশারটাকে আসলে ম্যানেজ করেন, বা হাউ ডু ইউ টেক হেল্প ফ্রম ইউর টিম মেম্বার্স where you think that they can help you better than if you do it yourself? So এটা নিয়ে যদি একটু বলেন। Okay, these are all tough situations. Yes, it comes very often এবং সবাই বলবে কিন্তু আবার, বাট আমি আমার এই সুপার হিরো ব্যাটম্যান সুপারম্যান কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি একটু কমপ্লিমেন্ট করতে চাই যে দুটো টপিকে। একটা হচ্ছে নূর মোহাম্মদ স্যার যেটা বলছিলেন যে কনসার্ন ফর পিপল এন্ড কনসার্ন ফর রিজাল্টস অর টাস্ক ওরিয়েন্টেড, হ্যাঁ, এবং দ্য কালচারাল অ্যাসপেক্ট যেটা আওয়াল এক্সপ্লেন করছিলেন, তো সেইখানে আমি একটু কমপ্লিমেন্ট করতে চাই। ফার্স্ট অফ অল, এই যে কনসার্ন ফর মানে যেটা কোয়েশ্চেন যেটা এসেছিল যে এইটা আসলে কিভাবে করা সম্ভব, চ্যালেঞ্জটা কি, দিস ইজ ট্রুলি এ চ্যালেঞ্জ। দ্যাটস ওয়াই, যেমন আমি আমার অর্গানাইজেশন এক্সাম্পল যদি দিয়ে বলতে চাই, আমি দেখছি যে আমরা মনে হয় গত 10 বছর থেকে ধরে শুধুমাত্র চেষ্টা করছি যে এটাকে কোর ভ্যালুজ হিসেবে কালচারালি এমবেড কিভাবে করা যায় এবং এটাকে কালচার হিসেবে তৈরি করতে হবে। সো আমরা এটাকে, এই টার্মটাকে আমরা বলছি যে আমাদের কোর ভ্যালুজ হচ্ছে রেসপেক্ট এন্ড রেজাল্ট। সো ইউ মাস্ট হ্যাভ টু ডেলিভার দ্য রেজাল্টস উইদাউট কম্প্রোমাইজিং রেসপেক্ট। ওকে,
So that will take care of both the task oriented mindset and the relationship oriented mindset. Okay. So even in my organization, I don't think that anybody will be ever able to say that even a tea boy or cleaner, I have ever addressed them as তুই তুমি. I mean, never. আমি কখনোই আপনি ছাড়া কথা বলিনি তাদের সাথে। হ্যাঁ। So এই আমি হয়তো I might disagree with the opinions, but I should not actually disrespect anyone. So সেটাই কিন্তু concern for people এবং এই রেসপেক্টটাকে আমাদের অর্গানাইজেশনে খুবই সিরিয়াসলি দেখা। You might be a fantastic leader, but if you lack respect, I can guarantee that that person is not going to move to the leadership position. That's what is our culture, and that's what we are actually trying to embed throughout the organization. Now, coming back to our point of culture, and to some extent your question of diversity and what Nishvatapa was actually explaining, I just share my experience. I spent more than 5 years, 5.5 years in Vietnam. Okay. So my team member, they used to very often say, hey, Miarul, why don't you actually recruit some handsome man? Because they don't see, they don't get actually man. Okay. So mostly, and I always used to tell them, oh, what is my fault? Because you actually take them through the screening process, and I always end up actually getting females. So it's not me who can actually bring the handsome man. You bring the handsome man and then send it to me so that I can actually take them through the process. So that's what is the difference. And the culture, say when I moved first time, I felt like actually landing on a different planet where food is different, culture is different, language is different. Even the language is so complex that even a single word like sama, that can be pronounced in 7 different ways. And a protecta ma, me. So all this can actually change the meaning. 7টা different meaning হয়ে যেতে পারে। এই এম এ শব্দটা থেকেই এটা মিন করতে পারে মা, আবার এটা মিন করতে পারে ঘোস্ট। ঠিক আছে? সো এই যে এইখানে পিপলের সঙ্গে যে কানেক্ট করা, অ্যাডাপ্ট করা, রেসপেক্ট দেয়ার কালচার, আমি I had to pick up the language even. আমি বেসিক যেটুকুই পারি কমিউনিকেট করতে পারি। I mean, I never মানে tried even আমার কোনোদিন ইভেন বাংলায় একটা গানের 2 লাইন মনে রাখতে পারি নাই, বাট ওইখানে কিন্তু তাদের সঙ্গে টু কানেক্ট টু দ্য পিপল, I had to sing in Vietnamese song. And completely understanding the meaning of it. I delivered speech in Vietnamese language. Every day I spend, every week I spend during the working hour for learning the language. Okay. So এই যে connect করাটা, adapt করাটা, those are very, very extremely important when you are talking about the multicultural. Similarly, for diversity, Nishbatapa had been actually talking about the mindset of the individual, that what the person should be doing. At the same time, the organization has got a role also. See, I had, we call it a chemistry meeting. So we have got a global mentoring program. So under the program of DHL for her, so we have got 64 global female employee as mentee. And under the global executives, corporate executives, we have got 120 corporate executives who have sponsored to be the mentor. Okay. So now these are the type of programs which is also organization needs to initiate to support this. Okay. So that I wanted to add to Nisbat Appa's comment on the diversity. Okay. Or Habiba's question. Now coming back to the question of Superman, superhero, or Batman, whatever. Okay. Now this one, the first thing is that by nature, as a human being, we tend to be a bit selfish. Okay. We don't want to recognize people, but we get hurt when we are not recognized. You just think that you are sitting and somebody is actually passing by. The person, if they do not even nod, then you feel that, okay, you are not, and even people are not recognizing it. Okay. So recognition is so important, that I exist as a human being. That's important. Okay.
So even giving a smile is also a recognition. So what we do in many cases, we want to take the credit of delivering everything. As a leader, this is our general tendency, wrong tendency. So as a good leader, we'll have to always have the conscious effort to get out of it. That we don't do it. We give the recognition to the people. Second thing, transformational leadership. That is, I will actually support you in a way, being a shadow, that at the end of the discussion, you will feel like, oh my God, I didn't think of it. But right from the scratch, finally, I have actually come up with a very, very structured outcome. Okay. And then you give that feeling to that individual that that person has done it. Okay. And similarly, this transformational leadership will not stress people, will not actually put pressure on the people, but people will all of a sudden discover that they have changed. They will not be able to actually recognize the journey as such, but they will see that they are changing. Okay. So that is also important, that if you don't want to present yourself as a superhero, say, for example, many a time I will tell my people that when you are taking me to the customer, don't consider that I'm a super salesperson. Okay. You are the salesperson, you know the best. If you can sell only, then it will be done. Otherwise, it will never go, it is not never going to happen. Because when I am going, this is a deadlock situation, because this is a very, very formal yes-no situation. Okay. So now constantly telling this, and another thing that leads to Superman situation is this one. Sir was actually mentioning towards the end of his slides, that as a leader, you need to demonstrate the energy, transmit the energy to the team. You need to work as a powerhouse. So when in the process of doing so, what happens, this is also a natural demonstration that probably I am a Superman or a leader is a Superman. Okay. So then you need to have a counter strategy, that in the process of demonstrating the energy and transmitting the energy to the team, you don't take the position of Superman. So it's a constant effort of giving the position to the people and say that I am only one person, but I need, rather than my two hands, I need 1,000 hands of 500 people. And that is always much better than two hands that I have. Sorry, probably it is a bit long, but I actually tried to complement few things. Yeah. থ্যাংক ইউ মিয়ারুল ভাই, এত সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য। সো আমি যদি একটা কোয়েশ্চেন নেই, এটা আসলে প্যানেলের সবার জন্যই থাকবে, যে এখন দেখা যাচ্ছে মোর অ্যান্ড মোর উইমেন আর জয়নিং দ্য ওয়ার্কফোর্স। দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ বা পার্টনার্স যখন বোথ আর ওয়ার্কিং কাপল বা দুজনে ক্যারিয়ারে আছেন, সেই জায়গায় আসলে মানে এবং দেখা যায় তারা যদি লিডারশিপ রোলে থাকেন, সো এই যে এই সিচুয়েশনটাকে আসলে কিভাবে ম্যানেজ করা যায় যখন দুইজনই কাজ করছেন, দুইজনের ওপরে সমান অর্গানাইজেশনাল এক্সপেকটেশন আছে এবং প্লাস ফ্যামিলি রেসপন্সিবিলিটি পালন করতে হচ্ছে, সেই জায়গাটাতে যদি একটু আমাদের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন নিজের লাইফ থেকে বা আশেপাশের যদি কলিগস বা ইসে থেকে একটু শেয়ার করেন, তাহলে হয়তো বা আমাদের সাথে যারা পার্টিসিপেন্ট আছেন সেম সিচুয়েশনের থ্রুতে যাচ্ছেন, তাদের জন্য হয়তো বা হেল্পফুল হবে। সো নিজবাত আপাও অ্যাড করতে পারেন, আওয়াল ভাই, মিয়ারুল ভাই, স্যার আপনিও যদি অ্যাড করতে চান। সো আমি নিজের এক্সপিরিয়েন্স এবং আমার ক্লোজ সারাউন্ডিংস এর মাধ্যমে এরকম, এখন তো বেশিরভাগ আসলে সবাই কাজ করছে। হ্যাঁ, দেখা যায় যে বেশিরভাগ হাউস হোল্ডেই হাজব্যান্ড ওয়াইফ দুজনই কাজ করছেন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় দুজনই হয়তো লিডারশিপ পজিশনে আছে। এবং ওটার প্রেক্ষাপটে কি হচ্ছে, যেমন স্যার যেই আমি হয়তো কোথাও দেখেছিলাম যে এটা দুরকমই হচ্ছে, যে পার্সোনাল লাইফ যেমন এফেক্ট করে কাজের ক্ষেত্রে, ওরকম প্রফেশনাল লাইফের স্ট্রেসটাও এফেক্ট করে পার্সোনাল লাইফে। তো ওই ক্ষেত্রে ফার্স্ট থিং আমার যেটা মনে হয় যে মিউচুয়াল রেসপেক্ট
the partners should have to each other's work. যে আমার কাজের ধরন কি এটা, যেমন আমার পার্টনারকে বুঝতে হবে, পার্টনার কাজের ধরন আমার বুঝতে হবে। সো এবং তারপরে একটা ইটস লাইক আ এগ্রিমেন্ট অ্যাজ ওয়েল, যে আমরা কিভাবে কাজটা করব, কতটুকু আমি বাসায় এনভায়রনমেন্টে আনবো, কতটুকু আনবো না, একটা লাইন ক্রিয়েট করা। এবং কারো হয়তো যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার হয়তো বাইরে ট্যুর অনেক করতে হয়, হ্যাঁ, ওটা দেশের ভেতরে হোক দেশের বাইরে হোক, এবং at that time how my counterpart is supporting or taking care of the kids. So এই জিনিসগুলো একটা এগ্রিমেন্টের মতো থাকতে হবে, otherwise it's become very difficult to manage both end personal and professional life. So from my end, this is it. আওয়াল ভাই, মিয়ারুল ভাই, আপনারা যদি একটু অ্যাড করেন। একটু এই যে আমি একটা রিকোয়েস্ট করতাম, ওই যে ডক্টর অশোক কুমার সাহা, প্রফেসর, জগন্নাথ ইউনিভার্সিটি এক্স চেয়ারম্যান, তিনি মানে রিকোয়েস্ট করছে 2 মিনিট একটু কথা বলবো, হ্যাঁ যদি হ্যাঁ সময় জি থাকে স্যার, সুযোগ জি দিন। আমরা নিয়ে আসবো স্যার, আলোচনার শেষের দিকে ওনাকে নিয়ে আসবো। মেহর আপনি যান, আমি পরে। No, all please go ahead. No, please go ahead. মেহর আপনি শুরু করেন প্লিজ, মেহর আপনি যান। Okay. For working couple, okay, I am very lucky person that my wife is a homemaker, so maybe I might not be able to share my personal experience because I'm very lucky person that I'm working alone. Okay, but few things that I want to share. Say আওয়াল যেমন সিঙ্গাপুরে দেখছে, আমি প্রায় বছর 10-12 আগে আমি দেখছিলাম সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ যে তারা তাদের নেক্সট জেনারেশন পাচ্ছে না খুঁজে, বিকজ তাদের যে অনেক আর্লি এজে কাজ শুরু করা এবং হাজবেন্ড ওয়াইফ দুইজনই যখন কাজ করছে, সিন্স দে থিঙ্ক দ্যাট তারা যথেষ্ট পরিমাণে সময় বাচ্চাকে দিতে পারবে না, they are very reluctant to take kids even despite giving so much incentive from the government side. Because বাচ্চা হলেই কিন্তু তারা ইনসেন্টিভ পায়, তারপরেও তারা দেখছে তাদের ক্যাপাসিটি মাত্র 6 মিলিয়ন পিপল, বাট এই 6 মিলিয়ন পিপলের জন্য তাদের নেক্সট জেনারেশন নেই। And I was lucky, incidentally I was talking to the consultant who had been working with the Singapore government on this. Okay, so there is challenge, okay, but we are still far away from that. Now for working couples there are two aspects. One, I consider that how the country infrastructure or the policy support is going to help. I give you example of say Vietnam. Now you'll see that there are few good systems and government support, like যেমন চাইল্ড কেয়ার সাপোর্ট কিন্তু এখানে একটা আছে। সো যখনই কারো বাচ্চা হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে যে তাদের ম্যাটারনিটি লিভ এগুলো যেমন আমাদের দেশেও অলরেডি রিকমেন্ড করছে, যেমন আমরা আমাদের অর্গানাইজেশন যে এখানে লিগ্যাল অব্লিগেশন নেই, বাট উই হ্যাভ মুভ টু ফ্রম 4 months ম্যাটারনিটি টু 6 months ম্যাটারনিটি। বাট ভিয়েতনামে যদি আমি দেখি, ওরা কি করে, প্রথম 2 বছরটাই ওদের চ্যালেঞ্জ, যতক্ষণ পর্যন্ত তারা স্কুলে না যায়, ঠিক আছে। সো ওই সময়ের জন্য তাদের একটা প্ল্যান করতে হয় ওয়ার্কিং কাপলদের জন্য। যে 2 বছর পার হয়ে যায়, তারপর থেকে কিন্তু বাচ্চা তারা কিন্তু সকালবেলা স্কুলে দিয়ে চলে আসতে পারে এবং অফিস শেষ করার পরে তারা স্কুল থেকে নিয়ে যেতে পারে, বাচ্চা কিন্তু স্কুলেই ঘুমাতে পারে, থাকতে পারে সারাদিন। সো দে হ্যাভ দ্যাট ইনফ্রাস্ট্রাকচার। And similarly, the local law is very protective. How much protective? Just let me give you an example. If there is a pregnant woman, even if I am the MD of the organization and that pregnant woman kicks me, still I will not be able to take any action against her till at least বাচ্চার বয়স মিনিমাম 1 বছর না হওয়া পর্যন্ত তাকে আমি কোনো ধরনের অফিসিয়াল, because this is under the child protection law. So এই ধরনের কিছু supportive policy support is required, or country infrastructural support is required to encourage women or female leadership in the organization. Okay, that is one. Now আমরা কিভাবে এটাকে ম্যানেজ করতে পারি সেটা আমি বলছি অনেকটা কমন সেন্স থেকে, যে আমি কি বুঝি। First of all, probably for working couples, they should set some standards or ground rules that
how they are going to maintain it. Okay. Number two, separate personal. So when I say ground rules, I know one of Bangladeshi leader. Now he is even the country manager for DHL Express Vietnam, and he was the CFO for Singapore and all the emerging markets in Asia Pacific. Okay, his wife is a Singaporean. He is Bangladeshi, but they have decided that okay, I will work, you don't work now till the kids get to this stage. Okay, so that type of ground rules they need to actually set probably for the working couples. Separate personal and professional relationship. Okay, so this is also another difficult thing. We actually mix it up. আমরা অফিসে কি করছি না করছি সেটা বাসায় ক্যারি করে নিয়ে এসে ওই মাইন্ডসেট নিয়ে যখন আবার ডিসকাশন শুরু করি, so this might actually go to any direction. So how do we separate this two? And the third thing that probably is that rather we can use it as a that would be helpful for working couple, though I'm fortunate and blessed enough that I am not that, so but I'm just sharing my personal view. আচ্ছা, আমি যে আঙ্গিকে বলবো সেটা হলো যে আমি যদি বাংলাদেশ আর বহির্বিশ্বের তুলনা করি অথবা আমার এক্সপিরিয়েন্স তুলনা করি, লাইক আমার মোস্টলি এক্সপিরিয়েন্স আসিয়ান কান্ট্রিতে, তাই না? যদি বাংলাদেশকে সরাই ফেলি এখান থেকে, মোস্টলি এক্সপিরিয়েন্স গুলো আসে মালয়েশিয়া, শ্রীলঙ্কা এইসব কান্ট্রি থেকে। আমি সব সময় দেখেছি আমার আশেপাশে সব কলিগ মহিলা কলিগ ও ফিমেল কলিগ, রাইট? এন্ড একটা জিনিস আমার সবসময় খুবই ভালো লাগে যে ফার্স্ট অফ অল আমি প্রচন্ড রেসপেক্ট করি যে ফিমেল কলিগরা তারা কিন্তু অনেক কিছু মেনটেন করে অফিসে আসেন, মেনটেন করে তারা বাসা মেনটেন করেন, তাদের বাচ্চাকে স্কুলে নামিয়ে দিয়েছেন। আমার ছেলেরা কিন্তু ওভাবে ইনভলভ না ওই টু দ্যাট এক্সটেন্ট, রাইট? সেখানে আমার অনেকটা রেসপেক্ট চলে আসে তাদের প্রতি, তারা কিভাবে জিনিসগুলো করে। সো ফার আমি বারবার এরিকসন এক্সাম্পল দিচ্ছি, উই আর ভেরি সাপোর্টিভ হোয়েন এভার আমার কলিগের কোনো সাপোর্ট দরকার ইন টার্মস অফ আমি বাসা থেকে কাজ করব, ইন টার্মস অফ আমার বাচ্চাকে স্কুলে নামিয়ে দিতে হবে, আমরা কোনো সময় না বলি ওটা ফর, আর এটা হলো গিভেন যে হ্যাঁ এটা সে করতে পারে। এবং সেখানে কিন্তু ট্রাস্টটা এস্টাবলিশ হয় যে ঠিক আছে আমার যারা কলিগ আছেন তাদের সাথে ট্রাস্টটা এস্টাবলিশ হয়। আমি কোনোদিন এরিকসনে এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স করিনি ডিসক্রিমিনেশন, অনেস্টলি না, কোনোদিনও না। অনেক সময় অনেক কিছু অনেক আর্টিকেল পড়ি আমি, এবং আর্টিকেল পড়ে নিজের মনে হয় না আমি তো রিক্রুটমেন্ট ম্যানেজার ছিলাম, স্যালারি নিয়ে না, কখনো না। আর কি কত জিনিস আমার মাথায় আসে যেগুলো মনে হয় কমন সেন্স, তাই না? আমাদের কাছে আমাদের ফিমেল কলিগরা খুবই রেসপেক্টেড, তাদের জন্য ওয়ার্ক ফ্রম হোম অপশন আছে, তারা ওটা যে কোনো সময় নিতে পারে। আমি যে কারণে অন্য কান্ট্রি গুলোর কথা বললাম, আমি যে ফিলিপিন্সের উদাহরণ দিই, এখানে হাজবেন্ড ওয়াইফ তারা পার্টনারের মতো কাজ করে। আমি যেটা কোনো কোনো ক্ষেত্রে দেখেছি, আমি তো অ্যাজ এ হোল কমেন্ট করাটা ডিফিকাল্ট একটা কান্ট্রি নিয়ে, বাট যেখানে দেখেছি আমার কলিগরা খুব ফ্রিকোয়েন্টলি কাজ করছে, তারা বাসায় ব্যাক করছে রাত 11টার দিকে, বাসায় গিয়ে রান্না করছে, রান্না করে আবার ভোর 5টা বা 6টার দিকে আবার স্টার্ট করছে, বিকজ এখানেও ট্রাফিক জ্যাম একটা ইস্যু। সো এখানে ট্রাফিক জ্যাম খুবই হয় ঢাকার মতো। সো এখানে কিন্তু তারা অনেক আর্লি রওনা দেয়। সো in a nutshell, honestly speaking, it depends on the individual how they manage their family life. I should not comment on that. But যদি কারো হেল্প লাগে কোনো সময়, একটা বই আছে লিন ইন, বইটা লেখা হলো শারিল স্যান্ডবার্গের, উনি ফেসবুকের সিইও। ওনার হাজবেন্ড কাজ করতেন সার্ভে মার্কেটের, সিইও ছিলেন। সো এই বইটা যদি আপনার কোথাও পড়ে দেখেন, উনি কিন্তু শি হাইলি স্পোক অ্যাবাউট হার পার্টনার, এবং সে একটা কথা বারবার বলেছে আমাদের ফিমেল কলিগদের জন্য, তোমরা সঠিক ডিসিশনটা নিবা যখন তোমরা পার্টনার চুজ করবে। যদি তোমরা রিয়েলি ক্যারিয়ার ফ্লারিশ করতে চাও, রাইট পার্টনার চুজ করবে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। যদি আপনাদের কোন সময় সেই সময়টা আসে, বইটা পড়ে দেখতে পারেন, অনেক কাজে দেবে আপনাদেরকে যে কিভাবে, কারণ প্রফেশনাল লাইফের বাইরেও আমাদের পার্সোনাল লাইফ আছে, ওটাকে আমরা কিভাবে সামনে নিয়ে যেতে পারি। সেটা আমার একটা রিকোয়েস্ট হবে আপনাদের প্রতি, যে আপনারা যারা ফিমেল কলিগ আছে, নট অনলি ফিমেল কলিগ, আমাদের মেল কলিগরা ওটা পড়ে দেখতে পারেন, যাতে আমরা কমপ্লিমেন্ট করতে পারি ইচ আদারকে ইন দ্য ফ্যামিলি লাইফ, সেটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাডিকশন পয়েন্ট অফ ভিউ, আমি যেটা বললাম যে আমরা খুবই সাপোর্ট করি আমাদের ফিমেল কলিগকে। আই প্রাউডলি সে আমাদের যে লিডারশিপ টিম আছে, আমাদের লিডারশিপ টিমে আমরা প্রায় 12 জন, আমরা 3 জন ফিমেল কলিগ, আমরা একজন বাংলাদেশি। সো যদি দেখেন যে আমি এখানে হেড অফ এইচআর হিসেবে আছি 4টা কান্ট্রিতে, আমাদের সিএফও কিন্তু উনিও বাংলাদেশের, 4টা কান্ট্রি। আমাদের পোস্টিং কেন জানি আইরনিক্যালি একই সময় হয়ে যায় সবখানে, আমরা মালয়েশিয়াতে একসাথে ছিলাম। সো দেখেছি যে তারা কিন্তু খুবই আন্ডারস্ট্যান্ডিং টু ইচ আদার, হাজবেন্ড ওয়াইফ, তারা কিন্তু জানে যে কোথায় কারোর কিভাবে পার্টনারশিপ করতে হবে, ফ্যামিলি সাপোর্টিভ, অর্গানাইজেশন সাপোর্টিভ। অ্যান্ড দ্যাটস ওয়াই প্রথমে আমি একটা কথা বলেছি, চুজ দ্য রাইট অর্গানাইজেশন, সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট।
সো রাইট অর্গানাইজেশন আপনারা চুজ করতে হবে, রাইট অর্গানাইজেশন দ্যাট ইজ very very important in our life. So that's the way I look at it, Habiba. To close my remark, ডাইভার্সিটি কোনো বিগ না, হাবিবা। আপনি যেখানে ইচ্ছা সেখানে জয়েন করতে পারেন, এটা কোনো কোন জিনিসই না। সো আমার টিমে 4 জন মহিলা ফিমেল কলিগ আছেন। আই উড লাভ টু সি ওয়ান অফ দেম টু রিপ্লেস মি। আমি খুবই হ্যাপি হব যদি তারা আমাকে রিপ্লেস করে, খুবই খুবই হ্যাপি হব। আমরা প্রায় শেষের দিকে ভাইয়া। এখন আমি একটু আমাদের টেকনিক্যাল হোস্ট হাবিব ভাইকে বলবো দাউদ ভাইকে একটু নিয়ে আসার জন্য। আর অশোক কুমার স্যার আছেন আমাদের সাথে, জয়েন করেছেন। স্যার আপনি যদি একটু আপনার কমেন্ট শেয়ার করতেন আজকে আমাদের এই সেশনের উপরে। অশোক স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? মাইকটা মানে আনমিউট করতে মাইকটা। স্যার ফিরে আসতে আসতে আমাদের কাছে লাস্ট একটা কোয়েশ্চেন হয়তো বা আমরা একটু নিব, যে রাবেয়া আপা কোয়েশ্চেন করেছিলেন যে আমরা সবাই তো লিডারশিপকে সেলিব্রেট করি, লিডারশিপের যেগুলো সাকসেস ফ্যাক্টর থাকে। সো লিডারশিপে তো মাঝে মধ্যে কিছু ফেইলিয়ারও আসে। সেই ফেইলিয়ার গুলোকে অ্যানালিসিস করা বা সেখান থেকে লার্নিং নেওয়া, সেই ব্যাপারে যদি একটু কমেন্ট করেন মিয়ারুল ভাই, আউল ভাই, মিসবাত আপা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, আমি যদি নেমে ভাই, আই থিঙ্ক লিডারশিপ, যেভাবে লিডারশিপ আমরা টিপিক্যালি চিন্তা করতাম প্রি কোভিড অ্যান্ড পোস্ট কোভিড টু ডিফারেন্ট থিং। আমাদের মনে হয় লিডারশিপটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা দেখি যে ম্যানেজাররা খুবই, লিডাররা খুবই ক্লোজলি কাজ করে আমাদের যারা কলিগ আছেন তাদের সাথে। কিভাবে দেখি আমরা, আমাদের একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম আছে ফিলিপিন্স, স্পেশালি আপনারা যদি চিন্তা করে দেখেন ফিলিপিন্স জিওগ্রাফি ওয়াইজ এখানে কিন্তু অনেক ক্যালামিটি হয়, আর্থকুয়েক হয়, খুবই বৃষ্টি হয়। সো আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম কিন্তু রেগুলারলি বসে। সো দেখা যায় যে প্রতিটা সময় যে আপনি 100% সঠিক হবে ইন টার্মস লিডারশিপ, সেটা কিন্তু না। মাঝে মাঝে আমরা ভুলও করি, বাট ভুলটাকে কিন্তু আমরা পরবর্তী মিটিংয়ে অ্যানালাইজ করি এবং সেটাকে আমরা রেকটিফাই করি, এবং আমরা খুবই ট্রান্সপারেন্ট ইন টার্মস অফ আমরা যদি কোনো ক্ষেত্রে একটু ভুল ডিসিশন বা ইনকনভিনিয়েন্ট ডিসিশন নিয়ে ফেলি, আমরা কিন্তু অর্গানাইজেশন কমিউনিকেট ব্যাক করি। সো যাতে আমাদের সাথে অর্গানাইজেশনের কোনো ডিফারেন্স না আসে, স্পেশালি when you are handling a crisis situation in the country where you have got challenges in terms of managing people's life or their family's life. সো আমরা খুব কুইক রিয়াক্ট করি whenever ক্রাইসিস ম্যানেজমেন্ট টাস্ক ফোর্সটা আমরা যখন অ্যাক্টিভেট করি, খুব সচেতনভাবে তাড়াতাড়ি রিয়াক্ট করি। আমাদের মিটিং রাত 2টার সময় হয়, রাত 1টার সময় হয়। সো এটা খুবই নর্মাল যে কোনো ক্রাইসিস হলে আমাদেরকে রিয়াক্ট করতে হবে। দেখা যায় যে অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে অথবা কোনো একটা ডিসিশন নিয়ে ফেলি, বাট আমরা খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে সেটাকে শুধরিয়ে অর্গানাইজেশন কাছে ফিরে এবং ওটাকে আমরা ক্লিয়ার করি। থ্যাংক ইউ আউল ভাই। মিয়ারুল ভাই যদি একটু অ্যাড করেন এই বিষয়ে। লিডারশিপ রোলগুলোতে ফেইলিয়রকে বলতে গেলে আমি আবারও সেই একদম প্রথমে যেটা বলেছিলাম যে সেলফ অ্যাওয়ারনেস সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেটা আমি লিডার হিসেবে নিজেই প্রথমে রেকগনাইজ করতে চাই না যে আমি ভুল করেছি, আমার একটা প্রবলেম হয়ে গেছে, আই নিড টু কারেক্ট ইট, এন্ড দ্যাটস ওয়াই দ্য লার্নিং প্রসেস ডাজ নট স্টার্ট। ওকে, সো আমার যেটা রিকমেন্ডেশন থাকবে যে ফার্স্ট উই নিড টু লার্ন টু রেকগনাইজ দ্যাট আই হ্যাভ মেড এ মিস্টেক, আই হ্যাভ গট এ গ্যাপ, আই নিড টু ইমপ্রুভ সামথিং। লেট মি গিভ ইউ ওয়ান এক্সাম্পল. Let me go back to that same example that I gave, development center. The 4 times that I went to development center, BA, and at least 3 times in DHL, development center in India, Singapore, so different places. The first 3 times I did very bad, extremely bad, but I always tried to console myself. Oh, this is not my thing. I think this is wrong approach because this is very theoretical and all this. And then before I go to the 4th time, I decided, no, I think I am trying to actually fool myself. I need to wake up because আমি নিজে চেষ্টা করছি ওই মানে আমার দোষটাকে ঢেকে রাখার জন্য, গ্যাপটাকে ঢেকে রাখার জন্য। হ্যাঁ,
সো ওই একজন জেনারেলের একটা খুব বিখ্যাত উক্তি ছিল যে কিছু মানুষ আছে যে জানে না যে সে কি জানে না। ওকে, সে হচ্ছে বোকা মানুষ, তাকে ঘুমায় মানে তাকে অ্যাভয়েড করাটাই বেটার রাখেন। কিছু মানুষ আছে সে জানে না কিন্তু জানে যে কি জানে না, হ্যাঁ, তাকে শেখাও, তাকে শেখানো যাবে, ঠিক আছে। সো আমি বাকি দুটা ক্যাটাগরিতে যাচ্ছি না, এইটা রিলেটেড এখানে। সো আমাকে জাগাতে হবে, আমার নিজেই জাগাতে হবে, কারণ আমি কি করছি, আমি জানি কিন্তু যে আমি কি জানি না, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড থিং যেটা, যে অর্গানাইজেশনে কালচার হিসেবে আমাদের কিন্তু এই একটা ভুল হয়ে গিয়েছে বলে বলিদান দিয়ে দিতে হবে, তাহলে সেটা কিন্তু ফিয়ার কালচার ড্রাইভ করবে। দেন এখানে কিন্তু এন্টারপ্রেনারিয়াল অ্যাটিটিউডটাকে কিন্তু ডিসকারেজ করবে। পিপল উইল বি অ্যাকচুয়ালি অ্যাফ্রেড টু মেক ডিসিশনস। পিপল উইল বি looking forward to the consequential impact on the for the wrong decision. So সেগুলোকে কিভাবে অ্যাভয়েড করা যায়। And the third thing is যে আমার ফেলিয়ার থেকে আমাকে শিখতে হবে, ঠিক আছে। ফেলিয়ার থেকে শিখতে হবে এবং প্রত্যেকটা অপরচুনিটি আমাকে নিতে হবে অ্যাজ এ লার্নিং অপরচুনিটি। সো দিস আর দ্য ফিউ থিংস দ্যাট I can highlight for leadership failure. থ্যাংক ইউ মিয়ারুল ভাই। অশোক স্যার যদি একটু মানে আনমিউট করেন এবং আপনার কমেন্টটা শেয়ার করেন, সো উইল বি গ্ল্যাড টু নো ইওর কমেন্ট অন আওয়ার টুডে সেশন। আপনি স্যার মিউট হয়ে আছেন, যদি একটু আনমিউট করে কথা বলেন। Acha, by the time Dr. Ashok joins in, can I add with that question, জি জি, Habiba? Okay. শিওর আপা, শিওর। So মিয়ারুল ভাই যেটা বলছিলেন, organization plays a vital role here, যে আমরা ফেইলিয়ারটা বা মিস্টেকটা কিভাবে দেখছি। হ্যাঁ, সো লিডার্স, আমি যদি রাবেয়া আপার কোয়েশ্চেনে যাই, if I'm not wrong, Rabia Appa is the same person who joined yesterday. Yes, yes. হ্যাঁ, সো থ্যাংক ইউ রাবেয়া আপা, আপনাকে দেখে খুব এনকারেজড হয়েছি কালকে, যেটা দাউদ ভাইও বলছিলেন। হ্যাঁ, যে আমরা তো আসলে মানে কোভিড পজিটিভ শুনলেই নিজেদের ভিতরে একটা ইয়ে থাকে, ওখানে আপনি সবার সামনে এসছেন, দ্যাটস দ্য পাওয়ার অফ লিডারশিপ, আই উড সে। এবং কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, লিডারশিপ রোলে যারা থাকবেন তারা ফেল করবেন, দ্যাটস গিভেন। আদারওয়াইজ আমার মনে হয় না সাকসেসফুল যারা লিডারশিপ রোলে আছেন তারা কেউ ফেইলিয়ার না করে ওখানে পৌঁছেছেন, তা কিন্তু না। তো আমাদের অর্গানাইজেশনে যেটা হয়, আমার রেনাটার পার্সপেক্টিভ আমি বলবো, আমরা বলি ইউ এক্সপেরিমেন্ট, you can fail on some of the things, but are you learning from that? So ওই জায়গাটায় যখন are we doing the walk the talk kind of a thing, যখন আমাদের জুনিয়র বা টিমরা দেখছে যে হ্যাঁ leaders are making mistakes and they are acknowledging the mistake and rectifying that mistake, that gives them also the confidence যে আমরা নতুন কিছু করব, out of the box চিন্তা করব, ইনোভেশন নিয়ে আসবো। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে একটা অর্গানাইজেশনে কি কি ফেইলিয়ার হচ্ছে এবং ওটার কনসিকুয়েন্স যেন খুব মানে তাড়াতাড়ি মানে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচে চলে যাওয়া, যেটা আবার আওয়াল ভাই বলছিলেন। সো ওই জায়গাতে প্লেজ আ ভাইটাল রোল। সো ওগুলো ফেইলিয়ার এক্সাম্পল থাকবে, ওখান থেকে যেন আমরা পরবর্তীতে কারেক্টিভ মেজার গুলো নিতে পারি। বাট অর্গানাইজেশন প্লেজ আ ভাইটাল রোল হিয়ার, যে সে কিভাবে এটাকে এনকারেজ করছে। থ্যাংক ইউ। অশোক স্যার, আপনি এসছেন, আমি দেখতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যারের মনে হয় হচ্ছে যে এখন মনে হয় অডিও আসতেছে, কানেকশনের সমস্যা হচ্ছে। তো মনে আসতেছে। আমি যদি একটু লাস্ট কোয়েশ্চেনটা আমাদের পক্ষ থেকে জিজ্ঞেস করি, এটা সবার জন্যই সেম কোয়েশ্চেন, যে হাউ ডু ইউ সি অর ম্যানেজ এথিক্যাল এন্ড মোরাল পার্সপেক্টিভ ইন ইওর রোল অ্যাজ এ লিডার? সো এইটাতে যদি একটু কমেন্ট করেন। মিয়ারুল ভাই, আপনাকে দিয়ে শুরু করতে পারি। Okay. This is something, again,
this is required for the sustainability of the organization এবং এগুলো কিন্তু বিভিন্ন গবেষণা থেকে ইভেন গ্লোবাল কোম্পানিগুলোর যেগুলো গ্লোবাল কনফারেন্স হয় সিইও দের মানে গ্রুপ সিইও লেভেলের, হ্যাঁ, সেখান থেকেও কিন্তু কিছু জিনিস বের হয়ে এসেছে। যেমন যেটা থেকে এখন আমাদের দিস ইজ পার্ট অফ 2025 স্ট্র্যাটেজি, আমরা বলি 3 things can kill us, হ্যাঁ। One is health and safety, okay. Second is cyber attack, because we are actually part of the top 10 target globally for the cyber attack. And third thing is compliance. Okay, so যখনই আমি কমপ্লায়েন্সের কথা বলবো তখনই কিন্তু প্রথমেই আমার নিজের অথবা অর্গানাইজেশনের এথিক্যাল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা চলে আসবে। সো যে কোন as a leader, if that ethical standard, the mindset is not right into here embedded and throughout the organization, then I will risk the sustainability of the organization right at the beginning. Okay, so that is how we should consider the ethical standard. And there is another thing, that is, say, for performance. Of course, the way in my previous question I said that we should encourage people or empower people to take the risk, fail and learn from it. Similarly, we should not offer an environment where it looks like we harbor the mediocrity. আমরা কিন্তু এইটার মাধ্যমে কিন্তু mediocrity কিন্তু হারবার করতে পারবো না। ঠিক একই রকম ভাবে, কারণ এই ব্যালেন্সটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাকে এম্পাওয়ার করছি, আপনি রিস্ক নেবেন, এন্টারপ্রেনিউরাল হবেন, তার মানে কিন্তু এই না দ্যাট ওকে you have a serious gap in the process knowledge, tools and all this, and you are consistently actually failing without taking the learning, then that is actually harboring the mediocrity. So similarly, for ethical standard, in terms of performance, the way I look at, even I will probably see that whether it is a matter of ability or your willingness to perform or attitude, but in terms of ethical standard, it should be always a zero tolerance. Okay, ethical standard, deviation from the ethical standard means that at whatever level there is no exception to it, and that is how the organization should set the standard, and that starts from the leadership role, and leader has to demonstrate that behavior. Thanks, Habiba. থ্যাংক ইউ ভাইয়া। আওয়াল ভাই যদি একটু অ্যাড করেন, তারপর নিসবাত আপা যদি একটু অ্যাড করেন। থ্যাংকস হাবিবা। আই থিঙ্ক মেহরুল ভাই অনেকটা কভার করছে। আমি দুটো অ্যাঙ্গেলে কথা বলবো, একটা হলো অর্গানাইজেশনাল অ্যাঙ্গেল আর ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল। অফকোর্স মোস্ট অফ দ্য গ্লোবাল কোম্পানিজ আর কি যেটা হয় যে তারা খুবই খুবই স্ট্রং ইন টার্মস অফ এথিক্যাল স্ট্যান্ডার্ড আর কি, যেটা যদি এথিক্যাল স্ট্যান্ডার্ড যেটা ভায়োলেট করে তাহলে কিন্তু কোনো ডিসকাশন নেই সেক্ষেত্রে। এটা হলো যে স্ট্রেট আওয়ে কোম্পানি খুবই স্ট্রিক্ট ডিসিশন নেবেন। এবং অ্যাজ এ লিডার ইউ হ্যাভ টু বি রোল মডেল। অ্যাজ এ লিডার I cannot ask my team member to do unethical things. That's not at all accepted. এবং দেখা যায় যে গ্লোবাল কোম্পানিগুলোতে অনেকগুলো চ্যানেল থাকে যে আপনি যতই আনএথিক্যাল কাজ করার চেষ্টা করেন কিনা আপনি কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে যাবেন। অনেস্টলি স্পিকিং এটা কিন্তু সম্ভব না। সো গ্লোবাল কোম্পানির স্ট্যান্ড পয়েন্ট, এথিক্যাল স্ট্যান্ডার্ড এটা কোনো ক্রমে কোনো স্যাক্রিফাইস হবে, এখানে যেটা করতে হবে মেনে চলতেই হবে। জিরো টলারেন্স, লেটস পুট ইট দ্যাট ওয়ে। না, এখন যদি আমি আরেক ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ বলি, আমি প্রথমে একটা কথা বলছিলাম স্টে হাম্বল। আর একটা কথা মেয়র ভাই বলতেছিল যে ঠিক আছে আমরা যদি লিডাররা কথা বলি আমাদের এনার্জি স্প্রেড করতে হবে আমাদের থেকে, তাই না? আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, আমাদের অনেস্টি এক্সপ্রেস করতে হবে। when I talk people are all mature, they understand what we are saying, right? সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের অনেস্ট এক্সপ্রেশন থাকতে হবে যখন আমরা কথা বলি। এবং অনেস্টি মানে যখন আমরা অনেস্ট হব, কোম্পানি কিন্তু ইথিক্যাল স্ট্যান্ডার্ড নিয়ে বেশি কথা বলতে হবে না। দিস আর অল বেসিক। Honestly, যদি কথা বলি যে ethical standards, these are all basic that we are talking about now. As a human being, if you are fine, if you're following the ethical standard of our life, then company doesn't need ethical compliance rules or everything, right? So it's a very, very simple thing. As I said earlier as well, stay humble, stay honest. Then you will go, you never know where you will go. You can think about it, where you will reach after 10 years down the line. So this is very important from that angle, that okay, stay humble, stay honest, and compliance is compliance. That company will come into the picture anyhow.
থ্যাংক ইউ আওয়াল ভাই। নিসবাত আপা। So I'm agreeing with the other two panelists. So ethical question, it's a zero tolerance. এবং প্রত্যেকটা কোম্পানির সবারই ইন্ডিভিজুয়াল কিছু ভ্যালু সিস্টেম থাকে। I think this is one of the common value system that good to great companies have. এবং রেনাটারও ওই ক্ষেত্রে একই জিনিস। এবং আওয়াল ভাই যেটা বলছিলেন যে টপে যিনি বসে আছেন উনি আসলে কিভাবে এটা এক্সপ্রেস করছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের যারা এমপ্লয়িজরা আছেন তারা কিন্তু বাচ্চা না, হ্যাঁ, অল অফ দেম আর অ্যাডাল্ট, গ্রাজুয়েট করা, পোস্ট গ্রাজুয়েট করা, তারা এসছে। মানে কোম্পানির ভ্যালু সিস্টেমটা যদি খুব স্ট্রং হয় তখন দেখা যায় ইন্ডিভিজুয়াল, যেহেতু আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসি, যদি একটু ভ্যালু সিস্টেমের ইন্ডিভিজুয়াল লেভেলে একটু ইয়ে থাকেও, অর্গানাইজেশন ক্যান ট্রান্সফর্ম দ্যাট, এন্ড দ্যাটস দ্য বিউটি অফ অর্গানাইজেশন মানে ভ্যালু সিস্টেম। তো এথিক্যালের জায়গায় সবসময় জিরো টলারেন্স, এবং এটা উপর থেকে নিচ পর্যন্ত এটা ক্যাসকেড ডাউন করতেই হবে, আদারওয়াইজ অ্যাজ আ কোম্পানি ইউ কান্ট গ্রো, ইউ কান্ট সার্ভাইভ ইন দিস মার্কেট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপা। Habiba, just one, জি জি so 30 seconds, just one thing that I want to জি add here, so that you understand the level of importance it is given to this ethical standard. So for my organization, anybody in from the organization can actually reach out to the global group CEO directly, okay, and either through phone or email anytime. If there is anything, any deviation in my ethical standard, then it is the only global global compliance head has to physically investigate and report directly to the group CEO only. So that's the level of observation, and we say that you inspect what you expect. Okay, so there are always eyes around us. People, we are actually inspecting what we expect in the organization, because organization is nothing but it's a collection of people together. We are working, and there will be things happening. Okay, but the level of importance given, it is the level of importance given. Even something, a small thing that is going against me, it is guaranteed that it can be closed only after the physical investigation at site by the global compliance officer and reporting to the global group CEO. That's the level of থ্যাংক ইউ মিয়ারুল ভাই। সো আমরা শেষের দিকে আমি একটু দাউদ ভাইকে রিকোয়েস্ট করব যে পেয়েছে না আসতে পারেন না, উনি আছেন আমাদের প্যানেলিস্টে, বাট কানেক্ট করতে পারছি না ওনার সাথে। 1 মিনিট বলবো দাউদ ভাই, যদি আমি একটা শেষে 1 মিনিট বলি। আমরা প্রায় শেষের দিকে, একটু সবাই 1 মিনিট, সেটা হলো যে আমি অশোক স্যারের পক্ষ থেকে বলি, আমাদের মিয়ারুল ভাই, নিসবাত আপা অনেক সুন্দর বলেছেন। ওনাদের আমরা থিওরিটিক্যাল লেখাপড়া করি, আপনারা একদম প্র্যাকটিক্যালি লেখাপড়া করেন, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন এগুলো দেখেন, বা আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সেস আছে। আমরা যেটা মনে করি যে আমরা কিন্তু যতগুলো থিওরিজ বা অ্যাপ্রোচেস আলোচনা করেছি, আমরা কিন্তু একজনকে কল্পনা করি। যেমন আমি ব্যক্তি নূর মোহাম্মদ বা ব্যক্তি নিসবাত আপা, তার সাইকোলজি, তার ফিজিওলজি, তার সোশিওলজি, তার অ্যানথ্রোপোলজি, তার ভ্যালু সিস্টেম, এভরিথিং দিয়ে কিন্তু একজন মানুষ সর্বশেষ যে মডার্ন অ্যাপ্রোচ গুলো তৈরি হয়েছে, সেই মডার্ন অ্যাপ্রোচের মধ্যে কিন্তু বলা হচ্ছে আপনি এথিক্যালি, অর্থাৎ মোরাল ডেভেলপমেন্ট আপনার কেমন হয়েছে, ফ্যামিলি থেকে, স্কুল থেকে, পেয়ার গ্রুপ, টিচার, সব লেভেল থেকে কেমন হয়েছে, এগুলো কিন্তু আমরা আমাদের প্রত্যেক অর্গানাইজেশনে যারা আছেন সব স্টাডি করে এটা ডেটা কিন্তু আপনাদের প্রয়োজন হয় এবং হবে। এখন অনেক মানুষ খুবই ইথিক্যালি স্ট্যান্ডার্ড, কিন্তু তাকে কিন্তু অনেকেই পছন্দ করে না লিডার হিসেবে, কারণ তার কথাবার্তা, আচার আচরণ কিন্তু সেরকম না, ডিরেক্ট সে একদম সত্য কথা বলে ফেলে, সবাই তাকে পছন্দ করে। কিন্তু মানুষটা যে একদম অনেস্ট, মানুষের মধ্যে কোন রকমের কোনো সমস্যা নাই, কিন্তু উনি কৌশলী না, ওনার বিহেভিয়ারাল প্যাটার্নটা আবার কিন্তু সেরকম হচ্ছে না। এজন্য প্রত্যেকটা লিডারের কিন্তু আমাদের মাঝে মাঝে সুপারভিশন দরকার আছে। যেমন আপনি যে দাউদ ভাই, যদি আপনি মনে করেন যে আপনার যারা লিডার 6 মাস কাজ করার পরে তারা কিন্তু দেখা যায় যে তাদের আচরণ চেঞ্জ হয়ে যায়, সেটা ডমিনেটিং একটা ভাব চলে আসে। সুতরাং মাঝে মাঝে যদি আমরা সবাই যদি প্রত্যেকে এরকম করি তাহলে মনে হয় ভালো হবে। ধন্যবাদ। জি, আমি লাস্টলি একটু দাউদ ভাইকে রিকোয়েস্ট করব, যদি ভাইয়া আপনি একটু আমাদেরকে শেষ করে
স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনি চমৎকার করে আমাদেরকে বলেছেন এবং যেটা আমাদেরকে সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের এখানে ইন্ডাস্ট্রি থেকে যারা আমাদেরকে সময় দিয়েছেন। একটা হচ্ছে যে ব্যক্তি যে তিনজন এসছেন, আর একটা হচ্ছে তাদের যে অর্গানাইজেশন। আমি যারা শুনছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, ফলো দিস 3 people and follow these 3 organization in terms of management practice, leadership practice. দুটো অর্গানাইজেশন গ্লোবাল, আর রেনেটাকে আমি বলি যে মানে এটা হবে বাংলাদেশি মাল্টিন্যাশনাল। আপনারা যদি এদের নাম্বার বা মার্কেট ক্যাপিটালাইজেশন থেকে শুরু করে এদের যদি লিডারশিপ এবং ম্যানেজমেন্ট প্র্যাকটিস সম্বন্ধে কিছুটাও ধারণা থাকে, তাহলেও অনেকেই অবাক হয়ে যাবেন যে এটা কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিসের দিক থেকে মাল্টিন্যাশনালের তুলনায় কোনো অংশেই কম না। তো সেটা এরকম আলোচনার পর আমি আর খুব বেশি কিছু অ্যাড করতে চাচ্ছি না। জাস্ট আমি সবাইকে কৃতজ্ঞ এবং ধন্যবাদ দিচ্ছি, বিকজ আমরা এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্ট থেকে আমাদের একটা চেষ্টা ছিল বা আছে এখনো, যেটা আমরা দেখছি যে বাংলাদেশ অত্যন্ত ভালো করছে। বাংলাদেশের আউটলুক খুবই ভালো। আমরা স্বাধীনতার পর থেকে যে অবস্থার ভিতর দিয়ে গিয়েছিলাম অর্থনৈতিক এবং অন্যান্য জায়গা থেকে, এখন আমরা ভালো করছি, বাট আরো অনেক ভালো করার সুযোগ আছে। তো এই জায়গাতে একটা জিনিস আমরা নিডটা ফিল করেছি, যেহেতু আমরা কাজ করি অনেকের সাথে, যে আমাদের দেশের সংগঠনগুলো ঠিক ওইভাবে বড় হয়ে উঠছে না, বা সংগঠনগুলো বড় হওয়ার জন্য খুবই স্পেশালাইজড নলেজ এখন দরকার হয়ে পড়েছে। কারণ হচ্ছে আমাদের সংগঠনগুলো মাল্টিন্যাশনাল হয়ে যাচ্ছে, এরা এখন বিলিয়ন ডলারের কোম্পানি হয়ে যাচ্ছে। তো বিলিয়ন ডলারের কোম্পানি ম্যানেজ করার জন্য আসলে অনেক বেশি স্পেশালিস্ট দরকার। তো সেই জায়গা থেকে মাথায় রেখে হচ্ছে যে আমাদের 3টা অবজেক্টিভ মাথায় রেখে আমাদের কাজগুলো করা। একটা হচ্ছে যে আমরা কিভাবে ইউনিভার্সিটির এবং গবেষকদের স্পেশালাইজড নলেজটাকে আমরা অর্গানাইজেশনে আনতে পারি, সংগঠনের ভিতরে আনতে পারি, এবং কিভাবে এই নলেজটাকে কন্টেক্সচুয়ালাইজ করতে পারি, যেটার উপর আমরা খুব গুরুত্ব দিচ্ছি, এবং স্পেশালি হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে একটা মেশিন হয়তো বা আনা যায় খুব সহজ ইম্পোর্ট করে চায়না থেকে, কিন্তু যে ব্যক্তিটা চালাবে সে একজন হিউম্যান বিং অ্যান্ড ফুল অফ ইমোশনস অ্যান্ড বায়াস অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড আদার থিংস। সো তাকে যদি আমরা হেল্প করতে না পারি, তাহলে সে সেই মেশিনস এবং ক্যাপিটালকে ইউটিলাইজ করতে পারবে না। সো কন্টেক্সচুয়ালাইজেশনের দরকার আছে। আমাদের দেশে লিডারশিপ বলতে আমরা কি বুঝি? আমরা লিডারশিপের উদাহরণ দিতে গেলে আমাদের খুবই দ্রুত আমরা চলে যাই গ্লোবাল কনটেক্সটে। এটা খুবই স্বাভাবিক, আর কিছুটা অভ্যাসজনিত। আমাদেরও ভালো লিডার আছে, আমি আজকে নিসবাত আছে বলে বলছি না, বাট আমরা হয়তো বা হুমায়ুন কবির সাহেবের মতো অনেক লোকের নাম বা তাদের বৈশিষ্ট্য ওইভাবে কিন্তু আমরা জানি না, কিন্তু যেখান থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। যে লিডারশিপের ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে স্যার আবেদ অবশ্যই আছেন, আরো অনেকেই আছেন। সেই জায়গাটাতে কিন্তু আমাদের একাডেমিক কিছু ডিসকাশন হওয়া দরকার। আমাদের দেশের ভ্যালু সিস্টেম সবগুলোই খারাপ। আমাদের দেশে কিছু ভ্যালু সিস্টেমকে ইনকর্পোরেট করা যেতে পারে। অনেক সময় খুব দ্রুত আমরা গুগল বা ফেসবুকের অনেক এলিমেন্টস বিকামিং ভেরি পপুলার, এবং আমরা ট্রাই করি এখানে ইমপ্লিমেন্ট করার জন্য। সেই জায়গাটাতেও হয়তো বা একটু কন্টেক্সচুয়ালাইজ করা যেতে পারে। ওপেন অফিস ভার্সেস চেম্বার বা ক্যাবিনেট, এগুলো নিয়ে গ্লোবালও অনেক ডিবেট আছে। এগুলো খুব একটা স্বতঃসিদ্ধ এখন পর্যন্ত হয়নি। তো সেই জায়গাগুলোতে আমাদের দেশের কনটেক্সটে কি, আমরা তো যে কোনো সিনিয়রকেই শ্রদ্ধা করি। তো সেই ক্ষেত্রে লিডারশিপের ক্ষেত্রে লিডারদের ভুল করার সম্ভাবনা কি বেড়ে যায় কিনা? কারণ হচ্ছে যে আমরা লিডারদেরকে খুব একটা চ্যালেঞ্জ করি না, এটা আমাদের একটা কালচার, আমরা সিনিয়রদেরকে শ্রদ্ধা করি। তো সেই জায়গাটা থেকে লিডারদেরকে ভুল করার প্রবণতা বাড়ে কিনা। তো এটা একটা ব্যাপার, যে এই জায়গাগুলো নিয়ে হয়তো বা গবেষণা এবং আলোচনা করার সুযোগ আছে। সো কন্টেক্সচুয়ালাইজ আমরা করতে চাই। আর থার্ড যে অবজেক্টিভ, সেটা হচ্ছে যে এই শ্রদ্ধেয় শিক্ষক এবং গবেষক এবং আমাদের অত্যন্ত সম্মানিত যারা প্যানেলিস্ট এসছেন, তাদের মতো যারা আছে, তাদের সাথে যে এই ডায়ালগটা, এইটা আমরা একটু কন্টিনিউ করতে চাই। যে লাইক এই ডায়ালগটা যাতে এককালীন না হয় বা একবারের জন্য না হয়। তো এই 3টা অবজেক্টিভ নিয়ে আমরা এই কাজটা করছি, যাতে করে আমরা 2041 সালের ভিতর বাংলাদেশের যে একটা ভিশন, যে আমরা হচ্ছে যে একটা উন্নত আয়ের দেশ হব, সেই জায়গায় যাতে আমরা পৌঁছতে পারি। আমরা যাতে যাত্রাপথে আমাদের এসডিজি গুলো অর্জন করতে পারি। আমরা এমডিজির ক্ষেত্রে বেশ ভালো আমাদের সাকসেস আছে, বাট এসডিজির ক্ষেত্রেও আমরা পারবো। আমাদের চ্যালেঞ্জ কিছু আছে, যেটা টেকনোলজি আমাদের এক ধরনের চ্যালেঞ্জের ভিতরে ফেলে দিবে, আবার কিছুটা চ্যালেঞ্জ তৈরি হলো এই কোভিড এর কারণে। তো সেই জায়গাটাকে মাথায় রেখে আমরা
যাতে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং আমাদের সরকারি হিসাবই বলে যে প্রায় 2 কোটি লোক অতি দরিদ্র এবং 2 কোটি লোক দরিদ্র। তো এই সংখ্যাটা 4 কোটি, অনেক দেশের জনসংখ্যাও 4 কোটি না। তো সেরকম একটা জনগোষ্ঠীর জায়গায় যখন আমরা কাজ করি, তখন তাদেরকে যদি নিতে চাই, তো তখন একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে যাওয়া ভালো। আমাদের যেটা আরেকটা অবজেক্টিভ বা আরেকভাবে যেটা আমরা কাজ করেছি, সেটা হয়তো আপনারা কিছুটা হয়তো টের পেয়েছেন, যে আমরা যখন সংগঠন বলতে চাচ্ছি, আমরা শুধুমাত্র ফর প্রফিট বোঝাতে চাচ্ছি না। সংগঠন বলতে আমরা সরকারি, এনজিও এবং ফর প্রফিট, এই 3টা সংগঠনকে আমরা বোঝাতে চাচ্ছি। কারণ আমাদের দেশে এই সরকারি যে কর্মকর্তারা আছেন, তারা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন এবং তাদের সিদ্ধান্তের ইম্প্যাক্ট সিগনিফিকেন্ট পুরো সমাজের প্রতি এবং আমাদের ব্যবসায়ী সমাজের প্রতি। তো আমরা চাই যে এই লিডারশিপের ব্যাপারগুলো যাতে একটা ইউনিয়ন পর্যায়ের বা একটা চেয়ারম্যানের লিডারশিপও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এনরুট থেকে এইভাবে দেখার চেষ্টা করি যে আমরা যদি খুব ভালো একজন ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান তৈরি করতে পারি যে লিডার, সেটা আমাদেরকে সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলবে, যেমন আমরা একটা বড় সংগঠনে যদি একটু ভালো লিডার পাই। তো আমরা এই লার্নিং এর কি বলা যেতে পারে যে ক্রস শেয়ার করতে চাচ্ছি, যে সরকারি সংগঠনগুলো, আমরা চাই যে কুর্মিটোলা জেনারেল হসপিটাল চমৎকার একটা হসপিটাল হয়ে উঠুক, বিকজ তাহলে আমরা বুঝতে পারছি যে এটার ইম্প্যাক্ট সোসাইটিতে কেমন এই কোভিড এর সময়। তো সেই জায়গা থেকে আমরা এই সরকারি বেসরকারি সবাইকে নিয়ে সামনের দিনগুলোতে, এবং ডেফিনেটলি শিক্ষকদের এবং প্র্যাকটিশনারদেরকে নিয়েই সামনের দিনগুলোতে আমরা এগিয়ে যেতে চাই। আমরা যে আনবিলিভেবল সাপোর্ট পেয়েছি জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি থেকে, চিটাগং ইউনিভার্সিটি থেকে, অকল্পনীয়। আমরা অনেক ভয়ে ভয়ে গিয়েছিলাম, বিকজ স্যাররা অনেক ব্যস্ত থাকেন। মিয়ারুল ভাই, আনিসবাদ, আওয়াল, আপনারা সবাই খুবই ব্যস্ত থাকেন। মিয়ারুল ভাই অনেক সময় দিয়েছেন, থ্যাংক ইউ আপনাকে স্পেশালি। সো এইটা বলে আমি শেষ করতে চাচ্ছি। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্রথমবারের মতো, আমি শিওর যে আপনারা আমাদেরকে ফিডব্যাক দিবেন, আমরা ফিডব্যাকটা নিব। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সরি ফর দ্যাট। বাট আমরা খুবই কৃতজ্ঞ যারা এখানে অংশগ্রহণ করেছেন পার্টিসিপেন্ট হিসেবে এবং কিনোট স্পিকার এবং প্যানেলিস্ট হিসেবে। এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্টের পক্ষ থেকে, এনরুটের পক্ষ থেকে আমি সবাইকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। Thank you so much, Enroute panelists, sir, for your fantastic presentation. And let's hope for the best that when Bangladesh will be in a situation that or I or another person who is developing a career never have to consider whether it is a multinational organization, or global organization, or this is a local organization. So how we can take this country to that level, and that is where the success factor is actually dependent. So all the best. Thanks a lot. Thank you. থ্যাংক ইউ এনরুট, থ্যাংক ইউ দাউদ ভাই, স্যার এবং আমার প্যানেলিস্ট যারা ছিলেন, এবং অফকোর্স লাস্ট বাট নট দ্য লিস্ট হাবিবা, who is coordinating all the things with all of us. And I hope this is just a starting point. And as Miarul bhai said, hope for the best এবং অন্যরকম একটা বাংলাদেশ যেন আমরা দেখতে পাই খুব শীঘ্রই। থ্যাংক ইউ। আমি একই কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি ইন দিস সেশন, প্লাস knowledgeable panelists যারা ছিলেন, হাবিবা ফর মডারেটিং দ্য হোল সেশন। ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক সেশন টু জয়েন। হয়তো আমি দেশে নেই, এখন সবাই ভার্চুয়াল হয়ে গেছে, দেশে থেকেও কোনো লাভ হতো না, হয়তো ভার্চুয়ালি যোগাযোগ করতে হতো সবার সাথে। যেখানে থাকি না কেন, যদি কোনো হেল্প কাজে আসি আর কি, যদি আমি সেভাবে বলি কাজে আসি, ফিল ফ্রি টু রিচ আউট টু মি through LinkedIn. Probably that's the only platform that I am easily accessible to. Then খুবই ভালো লাগবে যখন দেশে এগিয়ে যায়, তখন সবারই ভালো লাগে। এবং এখন দেখতে পাচ্ছি তো ডিফারেন্সটা বিটুইন কিভাবে বাংলাদেশ অনেক কিছু হ্যান্ডেল করে, কিভাবে আদার কান্ট্রি হ্যান্ডেল করে। আমরা কিন্তু পিছিয়ে নেই। প্রথমে একটা কথা বলেছি, আমরা কোনো ক্রমে পিছিয়ে নেই। As an individual, I never seen Bangladeshi people to fail in corporate in the outside world. And second, বাংলাদেশ পিছিয়ে নেই। কোনো সময় নিজেকে ইনফিরিয়র ভাববেন না। At the same time, as I said, humble, কোনো সময় নিজেকে বেশি সুপিরিয়র ভাবারও ঠিক না, বাট আমরা ভালো আছি, এটা আমি বলতে পারি। সো সেই আশা রেখে আর কি আমার এখানে আমি শেষ করতে যাচ্ছি। সবাইকে আরেকবারও ধন্যবাদ। তাহলে আজকের সেশনটা এখানে শেষ করছি। আই এম শিওর যে আমরা প্রত্যেকজন প্যানেলিস্ট এবং স্পিকার নূর মোহাম্মদ স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, এবং এগুলা উইল বি এবল টু ইমপ্লিমেন্ট ইন আওয়ার পার্সোনাল লাইফ এন্ড অর্গানাইজেশন।
তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশন এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস।